আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, চলে এসো, ছুটে ছুটে চলে এসো। আর দেরি করা যাবে না। এখন যে ক্লাসটা হবে এটা মারাত্মক ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, আমি একটু আগে বলছি। সিকিউ, এমসিকিউ, ম্যাথমেটিক্যাল প্রবলেম, হোয়াট নট, ইউ জাস্ট নেম ইট, ইউল গেট ইট। সো 4 নাম্বার ক্লাস আমাদের এখন। বর্ণালীর প্রকারভেদ দেখছিলাম, ওইটাই কন্টিনিউ করব। শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী নিয়ে কথা হবে। শোষণটা আমরা ওইভাবে পড়ি না, আমরা পড়বো হচ্ছে বিকিরণ বর্ণালী, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সবই, আর রিডবার্গ সমীকরণের গাণিতিক সমস্যাগুলি। তো একটু আগে যেটা বলছিলাম ওটাই সুন্দর করে লেখা আছে এখানে। ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে যদি উন্নীত হয় তাহলে আমরা পাবো হচ্ছে শোষণ বর্ণালী, আর যদি ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে অবনমিত হয় তাহলে পাবো হচ্ছে বিকিরণ বর্ণালী। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে। সাবিকুন নাহার ইমা জিজ্ঞেস করছে কেমন আছো সবাই। এসবিআই সবাই, সবাই বলে দাও কেমন আছো। ও জানতে চাচ্ছে কেমন আছো সবাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তার মানে আমরা এখন যদি একটা ফিগার ড্র করার চেষ্টা করি, এইটা তোমার একটা পরমাণু, প্রচন্ড সৌন্দর্য, এইটা তার নিউক্লিয়াস ধরে নাও। সো আমাদের এখানে কি হবে, এই নিউক্লিয়াসটাকে মাঝখানে রেখে দেই, মাঝখানে তার যাইতেছে না, হইলো আর কি একরকম। আরো একটা শক্তি স্তর রেখে দেই, এই যে ধরো আর একটা শক্তি স্তর, সুন্দর। এখন ঘটনা হইতেছে আমার ইলেকট্রনটা ছিল এইখানে, এইখান থেকে যদি সে উচ্চতর শক্তি স্তরে উঠে যায়, এটাকে আমরা তখন কি বর্ণালী বলবো? এটাকে বলবো হচ্ছে শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী ইংরেজিতে বলা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন, ABSORPTION, অ্যাবজর্পশন স্পেকট্রাম, SPECTRUM। ওকে। আর আমার ইলেকট্রনটা যদি উচ্চতর কোনো শক্তিস্তর থেকে নিচে নেমে আসে, এটাকে আমরা বলবো হচ্ছে বিকিরণ বর্ণালী। বিকিরণ বর্ণালী, কেমন আসো ইংরেজিতে কি বলে? এটাকে বলে এমিশন স্পেকট্রাম, EMISSION, এমিশন স্পেকট্রাম, TRUM, স্পেকট্রাম বর্ণালী। ঠিক আছে, আমরা কোনটা নিয়ে আলোচনা করব বলো? কোনটা নিয়ে আলোচনা করব, শোষণ বর্ণালী নিয়ে নাকি বিকিরণ বর্ণালী নিয়ে? কোনটা নিয়ে? বিকিরণ নিয়ে। তাহলে বিকিরণ নিয়ে সমস্ত আলোচনা, শোষণ নিয়ে কোনো আলোচনা হবে না। অর্থাৎ তোমার ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি উপর থেকে কি হবে, নিচের দিকে নামবে। কন্টিনিউয়াসলি উপর থেকে নিচের দিকে নামবে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় নামবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো বিকিরণ বর্ণালীর প্রকারভেদ কোনটার উপর নির্ভর করে করা হয় বলেন তো? এনআই নাকি এনএফ? এনআই মানে কি? ইলেকট্রনের কি বলছিলাম, আদি অবস্থান। একটু আগের ক্লাসেরই একটা রিক্যাপ, ইলেকট্রনের আদি অবস্থান। আর আমাদের এনএফটা কি ছিল? এনএফটা ছিল হচ্ছে ইলেকট্রন এর শেষ অবস্থান। কোনটার উপর ডিপেন্ড করে করা হবে? এনএফ এর উপর ডিপেন্ড করে, ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হবে। কোথা থেকে আসতেছে ব্যাপার না, ফাইনালি কোথায় যাচ্ছে দ্যাট ম্যাটার্স। তোমরা কে কোন স্কুল থেকে আসছো, কে কোন কলেজ থেকে আসছো, ডাজন্ট ম্যাটার। ফাইনালি তুমি শিখর অনলাইন ক্লাসে ঢুকছো, মানে তুমি আমার গরু ছাগল, তোমার আমারই মানুষ করতে হবে, তোমার আমারই কিলায় ফিডায় মানুষ করতে হবে, এটা হচ্ছে ব্যাপার, ফাইনাল পজিশন। তো এখন তোমরা এখন যে ছবিটা আঁকবা সেটার জন্য খাতার অর্ধেক পেজ খরচ করবা। ঠিক আছে, বলছি না যে অর্ধেক পেজ রেখে দাও, অর্ধেক পেজ খরচ করবা। কিরকম করে করবা? এটা হচ্ছে কোন একটা নিউক্লিয়াস ধরে নাও, এরপরে শক্তি স্তর আঁকবো আমরা। তো শক্তি স্তরগুলো দেখো কিভাবে আঁকতেছি। প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, এরকম ফাঁকা ফাঁকা করে আঁকো, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7টা শক্তি স্তর আঁকছি। এখন এগুলা যে শক্তি স্তর, এটা বুঝাবো কিভাবে? এটা বোঝানোর সিস্টেম হচ্ছে, এটাকে লিখতে হবে n=1, এটাকে লিখতে হবে n=2, n=3, n=4, 5, 6, n=7, 7টা শক্তি স্তর আছে আমাদের। আচ্ছা, এখন আমরা এগুলো কাদের কাদের বর্ণালী নিয়ে কথা বলবো জানো? হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, অর্থাৎ যাদের ইলেকট্রন কয়টা? একটা। তো এখন কথা হচ্ছে যে ইলেকট্রন যদি একটা হয় তাহলে কি 7-8টা শক্তি স্তর সম্ভব? আমাকে একটু বলো তো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো, ইলেকট্রন যদি একটা থাকে তার কি 7-8টা শক্তি স্তর আছে? নাই তো। কিন্তু আছে, আসলে পৃথিবীর সমস্ত পরমাণুর অসীম সংখ্যক ইলেকট্রন মানে শক্তি স্তর আছে, অসীম সংখ্যক শক্তি স্তর আছে। ব্যাপারটা একটু ভালো করে বোঝো। আসলে শক্তি স্তর মানে কি?
কোনো একটা পরমাণুর কাছে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা যে রাস্তা দিয়ে ঘুরাবে, যে দূরত্ব অবস্থান করাবে, ওইটা হচ্ছে তার শক্তি স্তর। বুঝতে পারছো? সো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে 2 টাকা আছে, তো 2 টাকা থাকলে তখন তুমি কোথায় রাখো? তোমার বুক পকেটে রাখো। তারপরে তোমার ওই পকেট তো ভরে গেছে, 2 টাকার বেশি রাখা যায় না ধরে নাও। তারপরে তোমার কাছে একটা 5 টাকার নোট দেওয়া হলো, ওটা তুমি কোথায় রাখো? প্যান্টের ডান পাশের পকেটে রাখো। এরপরে তোমার কাছে আরো 10 টাকা দেওয়া হইলো, তো আগের 2টা পকেটই তো ভরে গেছে, এবার তুমি প্যান্টের বাম পাশের পকেটে রাখলা, তারপরে পিছনের পকেটে রাখলা। সো যখন ইলেকট্রন ছিল না তখন আসলে ওই জায়গাগুলোর অস্তিত্বই থাকে না। এরপরে তোমাকে আরো টাকা দেওয়া হইলো, তখন তুমি এই বগলে একটা পকেট বানাইলা। তারপর আরো টাকা দেওয়া হলো, এই বগলের একটা পকেট বানাইলা। তারপর আরো টাকা দেওয়া হলো, 2 কানের নিচে 2টা থলে লাগাইলা। সো ব্যাপারটা হচ্ছে এরকম, শক্তি স্তর ব্যাপারটা এরকমই। তোমাকে যত টাকা দেওয়া হবে তত তুমি না টাকা রাখার জায়গা বের করে ফেলবা, তুমি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবা। ওই ব্যাংক অ্যাকাউন্ট ভরে গেছে, তুমি যে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবা, সো এটা তোমার আরেকটা শক্তি স্তর। সো ব্যাপারটা হচ্ছে এরকম, হাইড্রোজেনের কাছে এতক্ষণ ইলেকট্রন ছিল না বলে তার শক্তি স্তর দেখতেছিলে একটা। আসলে পৃথিবীর যে কোনো পরমাণুরই অসীম সংখ্যক শক্তি স্তর আছে। আমার কথা কি বুঝছো? ওকে তুমি ইলেকট্রন দিলে বা ওকে তুমি তাপ দিলে, তোমরা শুনছো না ইলেকট্রনটা কি হয়, তাপ দিলে ইলেকট্রন তাপ শক্তি শোষণ করে আস্তে আস্তে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হয়। তখন তুমি দেখতে পারবা যে ওর আসলে উপরের দিকে একটা ঘোরার জায়গা ছিল, বাট ওইখানে কেন ছিল না এতক্ষণ? কারণ এতক্ষণ তাকে তাপ শক্তি দেওয়া হয় নাই। তাপ শক্তি দিলে সে উচ্চতর শক্তি স্তরে যাবে। আমার কথা কি বুঝছো? আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তাহলে কথাটা মাথায় রেখো যে দুনিয়ার যে কোনো পরমাণুরই আসলে অসীম সংখ্যক শক্তি স্তর আছে আর কি। এখন আমাদের ইলেকট্রন আনতে হবে, ইলেকট্রনের জায়গা শিফট করতে হবে। কোথা থেকে কোথায়? প্রথম কথা, উচ্চতর শক্তি স্তর থেকে আমাদের নিচের দিকে যাওয়ার কথা। নিচে থেকে কিন্তু উপরে না, উপর থেকে নিচে। এখন কোথা থেকে আসতেছে এটা বেশি ইম্পর্ট্যান্ট নাকি কোথায় যাচ্ছে ফাইনালি এটা বেশি ইম্পর্ট্যান্ট বলো? এনআই বেশি ইম্পর্ট্যান্ট নাকি এনএফ? কোনটা বলেন তো? এনএফটা ইম্পর্ট্যান্ট। কোথা থেকে আসতেছে এটা আমরা ভাবতেও চাই না, আমরা দেখতেও চাই না, আমরা বুঝতেই চাই না যে কোথা থেকে আসতেছে। তাহলে আমরা একটা জিনিস ধরে নেই ম্যাথমেটিক্যালি, যে সে হচ্ছে কোথা থেকে আসতেছে জানো? সে হচ্ছে অসীম দূরত্ব থেকে এসে প্রথম শক্তি স্তরে বসতেছে এরকম। অসীম থেকে এসে, অসীম কেন বললাম? কারণ আমার ধারণার বাইরে, আমার চিন্তার বাইরে, আমার হিসাবের বাইরে। অসীম বললেই তখন তুমি ইগনোর করতে পারো যে কোথা থেকে আসতেছে, কোন এক জায়গা থেকে আসতেছে, ডাজন্ট ম্যাটার। তোমরা চিন্তা করো একটা ক্লাসরুম, তোমরা কলেজে ক্লাস করো, করার সময় কোনো স্যার এটা কি জানতে চায় তোমার বাড়ি কই? হ্যাঁ, জানতে চাইতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। তুমি এই ক্লাসরুমে ঢুকছো মানে তুমি তার ছাত্র, তাকে তোমাকে পড়াইতে হবে, মানুষ করতে হবে, দ্যাটস ইট। বুঝিয়াছো? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে ইলেকট্রন অসীম দূরত্ব থেকে আসতেছে, এই কথার মানে হচ্ছে পরমাণুটার যে সীমানা, সেই সীমানারও বাইরে কোনো এক জায়গা থেকে আসতেছে ধরে নাও। তো এসে যদি প্রথম শক্তি স্তরে বসে, এটাকে আমরা একটা নাম দিব। সেই নামটা হবে হচ্ছে কি জানো? সেই নামটা আমরা বলবো হচ্ছে লাইম্যান সিরিজের বর্ণালী। লাইম্যান, বাংলায় লেখো আগে, ইংরেজিতে পরে বানান দেখাচ্ছি। লাইম্যান সিরিজের বর্ণালী। অসীম থেকে এসে যদি প্রথম শক্তি স্তরে বসে তাকে বলবো লাইম্যান সিরিজের বর্ণালী। তবে অসীম থেকে যে আসতে হবে তা না। অসীম কথাটা বলেছিলাম তোমাকে ওই চিন্তা বাদ দেওয়ানোর জন্য যে কোথা থেকে আসতেছে এটা ভেবো না, এটা ভাবারই দরকার নেই। ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসতে পারে, ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর থেকে প্রথমে আসতে পারে, চতুর্থ থেকেও প্রথমে আসতে পারে, যে কোনো জায়গা থেকেই না প্রথম শক্তি স্তরে আসতে পারে। আসলেই তুমি বলবা লাইম্যান সিরিজের বর্ণালী। বুঝিয়াছো? আমি আবারও বলছি যে ধরো কেউ একজন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে বুয়েটে চান্স পেলো, তার নাম বুয়েটিয়ান। কেউ একজন নটরডেম থেকে বুয়েটে চান্স পেলো, তারও নাম বুয়েটিয়ান। কেউ একজন সিটি কলেজ থেকে বুয়েটে চান্স পেলো, তারও নাম বুয়েটিয়ান। কেউ একজন হরগঙ্গা কলেজ থেকে চান্স পেলো, তারও নাম বুয়েটিয়ান। ফাইনালি যদি তোমার প্রথম শক্তি স্তর আসে তাইলেই তাকে আমরা বলবো লাইম্যান সিরিজের বর্ণালী। বুঝিয়াছো? আচ্ছা, এবার আসো, অসীম থেকে কোন একটা সরি অসীম থেকে কোন একটা ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে এসে অবস্থান নেয়, ওটাকে আমরা বলবো হচ্ছে কি জানো? ওটাকে আমরা বলবো বামার সিরিজের বর্ণালী। বয়াকার ময়াকার র, বামার। আমার ব লেখাটা মাঝে মধ্যে এরকম হয়ে যায়, বুঝলে? বামার, কি লিখলাম এটা? বামার এরকম লিখি তো। এক ক্লাসে এরকম লেখার পরে একটা স্টুডেন্ট পড়তেছিল সামার। এটা সামার না বাবা, এটা বামার। এটা ব আর চ দেখতে একই রকম আর কি। একজন বিজ্ঞানীর নাম, একজন ফিজিসিস্টের নাম, তার নাম অনুযায়ী দেওয়া হয়েছে। এগুলো সবাই মূলত ফিজিসিস্ট এবং ম্যাথমেটিশিয়ান, কেমিস্ট কেউ নাই, কারণ এগুলো কিছুই ফিজিক্স কেমিস্ট্রি জিনিস না, আমি আগেই বলছি। সো অসীম থেকে এসে বা যে কোনো জায়গা থেকে এসে যদি দ্বিতীয় শক্তি স্তরে বসে, এটাকে আমরা বলবো বামার সিরিজের বর্ণালী। আচ্ছা, তারপরে যদি অসীম থেকে এসে একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে বসে, এটাকে আমরা বলবো হচ্ছে প্যাসচেন সিরিজের বর্ণালী। নামগুলো সিরিয়ালি মুখস্থ করে ফেলো। প্যাসচেন, উচ্চারণটা অ্যাকচুয়ালি প্যাশন, আমরা বাঙালিরা বলি প্যাসচেন, যাই হোক। সো লাইম্যান, বামার, প্যাশন, তারপর এটা কি হবে? ব্রাকেট।
এর পরের সিরিজটার নাম হচ্ছে ব্রাকেট। ব্রাকেট। তো এই ব্রাকেটের ইংরেজি বানান কিন্তু বিআরএ সিকে ইটি না, বিআরএ সিকে ই ডাবল টি, একজন ভদ্রলোকের নাম, একজন সায়েন্টিস্টের নাম, বেসিক্যালি ম্যাথমেটিশিয়ান। আচ্ছা, সো লাইম্যান বামার প্যাশন ব্রাকেট, তারপরটা কি হবে? তারপরেরটা হচ্ছে ফুন্ড বা ফান্ড, যা ইচ্ছা বলতে পারো, আমি এটাকে ফুন্ড লিখলাম, ফান্ডও বলতে পারো, তোমার ইচ্ছা। লাইম্যান বামার প্যাশন ব্রাকেট ফুন্ড। লাস্টেরটা হচ্ছে হামফ্রে, বইতে লেখা থাকে হামফ্রিস, তো আমি ওইটাই লিখতেছি হামফ্রিস। অ্যাকচুয়ালি নামের উচ্চারণটা হচ্ছে হামফ্রে, উইলিয়াম হামফ্রে। তুমি এটাকে ফুন্ডও বলতে পারো, ফান্ডও বলতে পারো, তোমার ইচ্ছা। বানানটা PFUND, পিটা সাইলেন্ট, ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াট ইউ কল স্পেকট্রাল সিরিজ, অর্থাৎ বাংলায় বলে বর্ণালীর সিরিজ, ঠিক আছে? লাইম্যান বামার প্যাশন ব্রাকেট ফান্ড হামফ্রে, মানে এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে আর কি, এবং সিরিয়ালটা ব্রেক করলে সমস্যা আছে। 1 2 3 4 5 6 7 পর্যন্ত, 6 মানে ইলেকট্রন আসলে 7 না, 6 পর্যন্ত আসলে আমরা ক্রমান্বয়ে নাম দিই লাইম্যান বামার প্যাশন ব্রাকেট ফান্ড হামফ্রে। আচ্ছা, এবার আসো বন্ধু, সেটা হলো এবার আমি পাশে লিখতেছি, তোমাদের পাশে জায়গা থাকার কথা না, বা পাশের জায়গাটা নষ্ট করো না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এরকম বেঁকায় গেল কেন? ও, এরকম করতে হবে। আচ্ছা, এই যে হয়েছে। আমি পাশে লিখতেছি, তোমরা পাশে লিখো না, তোমরা হচ্ছে পরের পেজে যায় লেখো, ভালো হয়। কি লিখবা দেখো। ফর লাইম্যান, অর্থাৎ লাইম্যান সিরিজের জন্য। ফর লাইম্যান, আমাকে একটু বলো, কোন একটা সিরিজ ডিফাইন করছি কিসের উপর ডিপেন্ড করে? আমরা কি NI এর উপর ডিপেন্ড করে নাকি NF এর উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে লাইম্যান সিরিজের জন্য NI তো যে কোনো কিছু হতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু NF-টা কত হবে আমাকে একটু বলো তো। লাইম্যান সিরিজের জন্য NF এর মান কত হবে বলেন? 1 হবে। পাশে সেমিকোলন দিয়ে লেখো NI। বলো তো লাইম্যান সিরিজের NI কত হবে? লাইম্যান সিরিজের NI কত হবে? অসীম। কেন? জসিম হইতে পারবে না? জসিমের কাছ থেকে আসলো বা কাশেমের কাছ থেকে আসলো, খালি অসীমই হওয়া লাগবে? আমি তো অসীম বলতেছিলাম কমন বোঝানোর জন্য, সে তো দ্বিতীয় শক্তি স্তর থেকেও আসতে পারে। এই যে দ্বিতীয় থেকেও যদি আসে প্রথম শক্তি স্তরে, তাও লাইম্যান। তৃতীয় থেকে এসে প্রথম শক্তি স্তরে বসলেও কি লাইম্যান না? আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে, তার মানে আমরা বলতে পারি 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, আপ টু ইনফিনিটি, যে কোনো নাম্বার হইতে পারে। ফ্র্যাকশন হবে না, ডেফিনেটলি ফ্র্যাকশন নেওয়া যাবে না, এটা বোর্ড নিষেধ করে গেছে। আচ্ছা, সো লাইম্যান সিরিজের জন্য হিসাব নিকাশটা এরকম। এবার আসো তোমার ফর বামার, তার নিচে লেখো ফর বামার। আচ্ছা, একটা ভালো প্রশ্ন আসছে এখানে। প্রশ্নটা হচ্ছে 6 নাম্বার শক্তি স্তরে আসলে তো আমরা বললাম হামফ্রিস, 7 নাম্বার শক্তি স্তরে যদি ইলেকট্রনটা আসে তাহলে তার নাম কি হবে? আনসার হচ্ছে 7 নাম্বার শক্তি স্তরে এখন আমরা ইলেকট্রন আনতে পারি নাই। কেন? কারণ এই 6 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা আসলেই নিউক্লিয়াসের আকর্ষণ এত দুর্বল হয়ে যায়, এখানে রেখে ইলেকট্রনটা ঘোরানোটাই কষ্ট। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? 6 নাম্বার শক্তি স্তরই হাইড্রোজেনের মাত্র একটা প্রোটনের জন্য, দ্যাট ইজ টু টাফ। 7 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আসলে ওইখানে নিউক্লিয়াসের আকর্ষণ আর কাজ করতেছে না, দ্যাটস ওয়াই আমরা বলতে পারতেছি না 7 নাম্বার শক্তি স্তরে আসলে কি ধরনের বর্ণালী হবে, এবং যার কারণে ডেফিনেটলি এটার নামও দেওয়া যাচ্ছে না। বুঝিয়েছো? আচ্ছা, তাহলে এবার বলো বামার সিরিজের জন্য NF এর মানটা কত? বামার সিরিজের জন্য NF কত হবে? NF হইতে হবে 2। 2 না হয়ে অন্য কিছু হইলে তারে তো বামার সিরিজ বলতাম না। ধরো NF এর মান যদি 3 হয় তাহলে আমরা প্যাশন সিরিজ বলতাম, তাই না? তো NF এর মান হচ্ছে 2 হবে। NI কত হবে বলেন? NI কত হবে? কেউ বোঝে নাই। 3 থেকে অসীম কেন রে গরু? কোথা থেকে আসতেছে তার উপর তো ডিপেন্ড করে না। তাহলে আমাদের NI-টা বামার সিরিজের জন্য তো প্রথম শক্তি স্তর হইতে পারতো, মানে NI মানে কি ইলেকট্রন যেখান থেকে যাবে, ইলেকট্রন তো প্রথম শক্তি স্তর থেকেও তোমার দ্বিতীয় শক্তি স্তরে যাইতে পারতো, তখন তো আমরা বামার বলতাম নাকি? বলতাম না? আমার কথা কি বুঝছো? মানে দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি সরি প্রথম শক্তি স্তর থেকে যদি দ্বিতীয়তে যায় তাও তো বামার হবে নাকি? হবে না। কারণটা হচ্ছে এইটা তখন কি বর্ণালী হয়ে যাবে বলো তো? এটা তখন আমাদের শোষণ বর্ণালী হয়ে যাবে, আমরা তো শোষণ আলোচনা করতে পারবো না। এই জন্য আমাদের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসবে ঠিকই, কিন্তু আসবে কোত্থেকে? আসবে হচ্ছে তার উচ্চতর কোনো জায়গা থেকে, অর্থাৎ তৃতীয় থেকে আসতে পারে, চতুর্থ থেকে আসতে পারে, পঞ্চম থেকে আসতে পারে, উপর থেকে আসবে। তাহলে আমরা NI বলবো হচ্ছে 3 4 5 ডট 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 আপ টু ইনফিনিটি, অসীম পর্যন্ত, যে কোনো নাম্বার হইতে পারে, বাট নিচে যাওয়া যাবে না। বুঝিয়েছো?
আচ্ছা, এরপরটা তাহলে তোমরা লিখে ফেলো। ফর প্যাশন, প্যাশন সিরিজের জন্য এনএফ এর মান কত হবে? 3 হবে। আর এনআই হবে হচ্ছে কত? 4 5 6 ডট 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 আপ টু ইনফিনিটি। বুঝিয়াছো? আচ্ছা, বাকিগুলো লিখে ফেলো। প্যাশন ফর ব্রাকেট এনএফ কত হবে? ফর ফুন্ড এনএফ এর মান কত হবে? ফর হামফ্রিস এনএফ এর মান কত হবে? প্রত্যেকটা আলাদা করে বের করো। 4 5 6। তাহলে এই ক্ষেত্রে এনআই এর মান কত হবে? 5 6 7 ডট 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 আপ টু ইনফিনিটি। আচ্ছা, তারপরে এই ক্ষেত্রে এনআই কত হবে? এই ক্ষেত্রে এনআই হবে হচ্ছে 6 7 8 ডট 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 আপ টু ইনফিনিটি। এই ক্ষেত্রে এনআই কত হবে? এই ক্ষেত্রে এনআই হবে হচ্ছে 7 8 9 ডট 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 আপ টু ইনফিনিটি। বুঝিয়াছো তোমরা? ওকে। সো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই পুরো জিনিসটা আমি একটু কপি করে নিয়ে যাব, আর একবার লেখার দরকার নাই। কন্ট্রোল সি, পরের পেজে যাই। কন্ট্রোল ভি। চলে এসো বন্ধু, এখানে দাঁড়াও। চলে এসছে কালা জাদু, কালা জাদু চলে এসেছে। এদেরকে আরেকটু সরাই দেই, এরা এরকম করতেছে কেন? রায়হান, এটা কাজ করে না কেন? না, কেন বলো এগুলা দুষ্টুমি? হ্যাং করেছে, হ্যাং করেছে। যাইতেছে না তো, হ্যাং করেছে, হ্যাং করেছে, একটু দাঁড়াও। হুম, এখানে না একটা ইয়ে আসে, ফ্লোট, অবশ্যই আসবে। ইয়া করো, আসতেছি, ধৈর্য ধরো।
ছোট্ট বন্ধুরা দেখতে পাচ্ছ? দেখি ওদের কমেন্ট। একটু টেকনিক্যাল এররের কারণে আমাদের প্রিভিয়াস ডেটা চলে গেছে, সো আমরা যতটুকু রিট্রিভ করতে পারছি এটা হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখাই দেই সময় বাঁচানোর জন্য। এখন সেটা হচ্ছে এই যে আমরা এতগুলো সিরিজ পাই, বর্ণালীর, সেই ক্ষেত্রে তোমার এই যে লাইম্যান সিরিজের বর্ণালীটা, এটা হচ্ছে একটু লিখে রাখো আল্ট্রাভায়োলেট রে টাইপের। আল্ট্রাভায়োলেট রে মানে কি? অতিবেগুনি রশ্মি আমরা যেটাকে বলি, আল্ট্রাভায়োলেট রে। তারপরে বামার সিরিজটা হচ্ছে তোমার দৃশ্যমান বর্ণালী, মানে বাংলায় ইংরেজিতে বলে ভিজিবল। আর এই বাকি যতগুলো আছে এই সবগুলোকে বলে হচ্ছে আইআর। ইনফ্রারেড, অঞ্চলের মধ্যে পড়ে। আচ্ছা, ইউভি মানে আল্ট্রাভায়োলেট, শোনা বাংলায় শুনছো? অতিবেগুনি, এটাকে বাংলায় বলে অতিবেগুনি রশ্মি, এটাকে বলে অতিবেগুনি রশ্মি। ওই যে বলে না সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আমাদের ওজোন স্তর ভেদ করে ঢুকে যাচ্ছে। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড, এটাকে বাংলায় বলে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। সো তোমার লাইম্যান সিরিজ যেটা, ওই আলোটা পাওয়া যাবে অতিবেগুনি রশ্মির মধ্যে। যেটা বামার সিরিজ, ওইটা পাবো আমরা ভিজিবল রেঞ্জের মধ্যে, ওইটাই আমরা দেখতে পারবো। আর তোমার যদি প্যাশ্চেন ব্রাকেট ফুন্ড হামফ্রে হয় তাহলে হচ্ছে আইআর বা ইনফ্রারেড বা অবলোহিতর মধ্যে পাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলতেছো তোমরা দেখতে পাচ্ছ না, তাহলে আমি একটা কাজ করি, খুব দ্রুত এটাকে ফেলে দিই, তাই না? এটাকে ফেলে দিই, আমি আরেকবার একটু লিখি। তোমরা যেহেতু বলতেছো দেখতেই পাচ্ছ না, তাহলে এখানে হবে হচ্ছে ফর লাইম্যান এনএফ এর মানটা হবে হচ্ছে 1, আর এন আইটা হবে কি আমাদের 2 3 4 ডট 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 আপ টু ইনফিনিটি। এখানে লিখবো ফর বামার সিরিজের জন্য এনএফ হবে হচ্ছে 2, এনআই হবে হচ্ছে 3 4 5 6 ডট 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 আপ টু ইনফিনিটি। ফর প্যাশন এনএফ এর মান হবে হচ্ছে 3। এবার ঠিক আছে? আচ্ছা, এনএফ এর মান হচ্ছে 3, এনআই হচ্ছে 4 5 6 ডট 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 আপ টু ইনফিনিটি। ফর ব্রাকেট লাইম্যান বামার প্যাশন ব্রাকেট, এনএফ এর মান হবে হচ্ছে 4, এনআই হবে হচ্ছে কত? 5 6 7 ডট 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 আপ টু ইনফিনিটি। লাইম্যান বামার প্যাশন ব্রাকেট ফুন্ড, আর লাস্টেরটা হচ্ছে কি ফর হামফ্রিস, এনএফ হচ্ছে এই ক্ষেত্রে 5, আর এই ক্ষেত্রে এনএফ হচ্ছে তোমার 6, এনআই হবে হচ্ছে 6 7 8 ডট 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 আপ টু ইনফিনিটি, আর এই ক্ষেত্রে এনআইটা হবে হচ্ছে 7 8 9 আপ টু ইনফিনিটি। এবার ঠিক আছে? আচ্ছা, এখন একজন জিজ্ঞাসা করছে যে অবলোহিত রশ্মিটা কি রকম। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, অতিবেগুনি রশ্মিটা কেমন? অতিবেগুনি রশ্মিটা হচ্ছে বেগুনির চেয়েও বেশি শক্তির। বেগুনির আলোর তো জানো তোমরা শক্তি সবচেয়ে বেশি, তার চেয়েও যদি বেশি এনার্জি হয় তাহলে আমরা তাকে বলি অতিবেগুনি রশ্মি। আর সবচেয়ে কম শক্তি হচ্ছে লালের। তোমরা পড়ছো না বেনি আসহ কলা? পড়ছো না? বেনি আসহ কলা, এই লা মানে হচ্ছে লাল, আর এই বে মানে হচ্ছে বেগুনি। তো বেগুনির চেয়েও যদি বেশি শক্তির হয় তাকে বলে অতি বেগুনি, আর লালের চেয়েও যদি কম শক্তির হয় তাকে বলা হচ্ছে অবলোহিত, অবলাল বা অবলোহিত। স্যার এটা বর্ণালীর এই দেখি উপরে যাও, আলিসা নামে একটা মেয়ে একই কমেন্ট বারবার করতেছে, দেখি কি আছে, নিচে নামো তাহলে হবে। আচ্ছা হইছে। স্যার এটা বর্ণালীর বিশ্লেষণ তো শুধু হাইড্রোজেন পরমাণুর জন্য, কিন্তু কোনো পদার্থ তো যে কোনো মৌল দিয়ে হতে পারে, আর সেটার বর্ণ তো তার পরমাণুর বর্ণালী দিয়ে হয়। বিষয়টা ক্লিয়ার করতেন যদি। খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে দেখো ভাই, আমরা আগে ক্লাস 8-এ থাকতে একটা সপুষ্পক উদ্ভিদ মরিচ গাছ, একটা মরিচ গাছের গঠন পড়তাম, যে মরিচ গাছের কোথায় কি আছে, তার শিকড়টা কেমন, তার ফুলটা কেমন। হ্যাঁ, তো মরিচ গাছ দিয়ে কি জীবন চলবে নাকি? আনসার হচ্ছে না। ভবিষ্যতে যারা বায়োলজিস্ট হবে তাদের জন্য একটা উদাহরণ হিসাবে দেখাইছিল, পরবর্তীতে এর চেয়ে অনেক কমপ্লেক্স গাছপালা নিয়ে তারা আলোচনা করবে। আচ্ছা, তারপরে আমরা ক্লাস 9-10-এ উঠলে
পড়ছিলাম হচ্ছে ব্যাং ব্যাং নিয়ে পড়াশোনা, যে একটা ব্যাঙের পৌষ্টিকতন্ত্র কই, তার আগডুম বাগডুম কি কি যে পড়ছিলাম মনেও নাই। সে কেমনে দেখে, কেমনে খায়, কেমনে লাফায়, কেমনে ঘুমায়, সব কিছু নিয়ে আলোচনা। তার প্রজননতন্ত্র কেমনে কাজ করে, তার রেশনতন্ত্র কেমনে কাজ করে, এইগুলো আর কি। তো কেউ কি ব্যাঙের ডাক্তার হবে নাকি? তা তো হয়তো হবে না, কিন্তু তাকে পড়ানোর কারণটা হচ্ছে ব্যাঙ একটা আদর্শ প্রাণী, একটা ছোটখাটো সহজ সুন্দর প্রাণী। এটা দিয়ে আলোচনা শুরু করলে পরবর্তীতে যখন সে মানব দেহ পড়ে ডাক্তার হবে তখন যেন সে হইতে পারে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে এখন হাইড্রোজেন পরমাণুটা দেখানো হচ্ছে কেন জানো? তোমাকে এখন একবারেই যে আমি ওস্তাদ বানায় ফেলতেছি তা তো আর না, তোমাকে এখন জাস্ট প্রাইমারি আইডিয়া দেওয়া যে কালার কেমনে সৃষ্টি হয়, রঙগুলো কেমনে পাওয়া যায়। সো এই জন্য এটা পড়ানো, আর কিছু না আর কি, ঠিক আছে? এটার পরে আরো ফার্দার স্টাডি করবা যখন ফিজিক্সে হায়ার লেভেল, তখন তোমরা আরো অনেক জানতে পারবে আর কি। আচ্ছা, ভিজিবল কি? ভিজিবল কি স্যার, এটা একটা ভালো প্রশ্ন, যে ভিজিবল জিনিসটা কি। এটার বাংলা হচ্ছে দৃশ্যমান। তোমরা যে এত সুন্দর নাটক পারো এটা আমি জানলে আগে বিটিভি গুলো বসে থাকতাম। দৃশ্যমান, ভিজিবল কি এটা বুঝতেছে না। এই যে ভিজিবল মানে দৃশ্যমান, যেটা তুমি চোখে দেখো, চোখে দেখা যায়, যেটা তোমার চোখে দেখা যায় এটাকে বলে ভিজিবল। বুঝেছো? ভিজিবিলিটি আছে যার, তাকেই বলে ভিজিবল। ওকে, চোখে দেখা যায়। ওকে, চলো বন্ধু, অনেক জ্ঞান অর্জন হয়েছে, এখন তোমাদেরকে এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। এই জিনিসটা কি, সেটা হচ্ছে যে বিভিন্ন সিরিজের জন্য তোমার বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা সেটা তোমাদেরকে দেখানো হয়েছে যে 647 থেকে 780 ন্যানোমিটার হইলে, যদি ল্যামডা হয় এরকম, তাহলে ওইটা পাওয়া যাবে লাল আলোর মধ্যে। বেগুনির ক্ষেত্রে 380 থেকে 424। তবে তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করি যে ভিজিবল রেঞ্জটা কত, মানে দৃশ্যমান আলোর মানে ইয়াটা তাহলে কত, দৃশ্যমান আলোর রেঞ্জটা কত, সীমানা কত, সীমানাটা হচ্ছে, সীমানা হচ্ছে, তাহলে খেয়াল করে দেখো তো কত। এখানে সবচেয়ে কম হচ্ছে 380 আর সবচেয়ে বেশি হচ্ছে 780। তাহলে আমরা বলবো হচ্ছে 380 থেকে 780 কি বলেন তো, ন্যানোমিটার। এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এত ন্যানোমিটারের মধ্যে থাকলে তুমি দেখতে পারবা, ভিজিবল হবে 380 থেকে 780, এই আর কি। আর এর উপর ডিপেন্ড করে অনেক প্রশ্ন আসে। একটু আগে একটা প্রশ্ন পাইছিলাম আমরা যে ওই কালারটা কেমন হবে, এইখান থেকে দেখে বলতে হবে আর কি। ওকে, সো ইন এ নাটশেল পুরো জিনিসটা হচ্ছে এরকম যে যদি প্রথম শক্তি স্তরে ইলেকট্রনটা আসে, যেখান থেকে আসুক তাকে আমরা বলবো লাইম্যান সিরিজ, LYMAN। যদি সেকেন্ড শেলে ইলেকট্রনটা আসে তাহলে বলবো বামার সিরিজ, বামার বানানটা দেখো BLMER, এলটা সাইলেন্ট থাকবে, সো বামার সিরিজ। 3 নাম্বার শক্তি স্তরে যদি আসে তাকে বলবো প্যাশন সিরিজ, PASCHEN, প্যাশন সিরিজ। 4-এ আসলে তখন আমরা বলবো ব্রাকেট সিরিজ, ব্রাকেট বানানটা দেখছো BRSCKE ব্রাকেট সিরিজ। ফান্ড বানানটা PFUND, আর হামফ্রে বানানটা দেখো HUMPAHREYS। তো এই হামফ্রিস উচ্চারণ না, উচ্চারণটা হামফ্রে, উইলিয়াম হামফ্রে থেকে আসছে আমাদের ও মাই গডনেস, গেছে আবার। এক ক্লাসের মধ্যে কয়বার রে ভাই, একবার বোর্ডে ঝামেলা, একবার ক্লাসে ঝামেলা। রিলোড দে, রিলোড দে, নাকি কি করবি দেখ। ঠিক আছে। উফ, বসলাম রে।
জাদু, চলে এসেছি ছোট্ট বন্ধুরা। ছোট ছোট টেকনিক্যাল সমস্যা, এগুলো জীবনের অংশ, এগুলো নিয়ে টেনশনের কিচ্ছু নাই। চলো বাংলাদেশ, রাইট। ওকে, চলো তাহলে এখন ঘটনা হইতেছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে এই সিরিজগুলো আমরা পাবো, দেখে নিলাম। চলো এখন অঙ্ক করা শুরু করি। তার আগে একটা জিনিস ছোট জেনে নিতে হবে, রিডবার্গ সমীকরণ। সো রিডবার্গ সমীকরণটা কি, আমি একটু যদি হাতে লিখি, দেখো এ বার ইকুয়াল টু 1/λ, এই জিনিসটা আমরা আগেই শিখছিলাম, সো এইটুকু পার্ট লিখতেছি না। সূত্রটা হচ্ছে এরকম, 1/λ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট RH ইন্টু 1/n(f)² মাইনাস 1/ni²। এটা হচ্ছে তোমার রিডবার্গ সমীকরণ। এইটার সাথে আবার গুণাকারে আছে হচ্ছে একটা z², যে z²টা তোমার তেমন একটা কাজে লাগবে না। কেন লাগবে না? কারণ আমরা মূলত হাইড্রোজেন পরমাণুর অঙ্কই করব। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড কত, জেড মানে বুঝছো তো প্রোটন সংখ্যা। সো হাইড্রোজেনের জেড কত হবে 1, এই জন্য তোমার এই z² তেমন একটা কাজে লাগবে না আমাদের। ওকে, আচ্ছা তাহলে এখন এই সূত্রে বাকি জিনিসপত্রের পরিচয়গুলো আমরা একটু শিখে নেই। এনআই কি এনএফ কি তোমরা আগেই শিখছো। এনআই মানে ইলেকট্রন যেখানে ছিল, আর এনএফটা হচ্ছে ফাইনালি যেখানে আসছে। আরএইচটা কি? আরএইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এর মানটা হচ্ছে 109678, এককটা হচ্ছে পার সেন্টিমিটার। 109678 পার সেন্টিমিটার, ঠিক আছে। এই জিনিসটাকে কেউ যদি মিটার ইনভার্সে নিতে চায়, সেন্টিমিটার ইনভার্সে না রেখে কেউ যদি মিটার ইনভার্সে নিতে চায়, তোমরা একটু আমাকে বলো তাহলে এই এই মানটা কত হবে? 109678 কি 100 দিয়ে গুণ করব নাকি 100 দিয়ে ভাগ করব? বলো, গুণ নাকি ভাগ? আচ্ছা, কেউ বলে গুণ, কেউ বলে ভাগ। এখানে অ্যাকচুয়ালি 100 দিয়ে গুণ হবে। তাহলে 109678, এত এর পরে ডাবল জিরো আসবে, তারপরে আসবে হচ্ছে মিটার ইনভার্স। কেন এরকম হচ্ছে? কারণটা হচ্ছে একটু ভাবো, 109678, আচ্ছা এত বড় নাম্বার তোমার ভাবা লাগবে না, তুমি জাস্ট ভাবো এক্স। এক্স ছিল কি সেন্টিমিটার ইনভার্স, তাহলে এটাকে কি আমি লিখতে পারি এক্স ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার। এটা কি বলা যায় যে সেন্টিমিটারটা বেসিক্যালি নিচে ছিল? নিশ্চয়ই বলা যায়। এখন আমরা জানি যে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে কি বলো তো? 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1/100 মিটার, কথা ঠিক আছে না? বুঝিয়াছো? 1/100 মিটার। এর মানে হচ্ছে, আবার দেখো নিচের 100টা না ডিগবাজি খেয়ে উপরে যায়, তাহলে তোমার এক্স এর সাথে গুণ হবে হচ্ছে 100, তাই তো? গুণ হওয়ার পরে মিটারটা তো নিচে ছিল, তাহলে এটা যখন উপরে যাবে তখন কি হবে? মিটার ইনভার্স। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? দেখো তো বোঝো কি না, সিম্পল ম্যাথমেটিক্স। এই যে দেখেন, বোঝেন কিনা। বুঝেছো? সহজ জিনিস। আচ্ছা, এটা গেল। সো এটা একটা রিডবার্গ কনস্ট্যান্ট, এটাকে বলে এইচ লেখা হয় কারণ হাইড্রোজেন পরমাণুর জন্য, বা হাইড্রোজেন লাইক অ্যাটম, বাংলায় বলে হাইড্রোজেন সদৃশ পরমাণুর জন্য, অর্থাৎ সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেম যারা, একাধিক তোমার প্রোটন থাকতে পারে কোনো সমস্যা নেই, কিন্তু একাধিক ইলেকট্রন থাকা যাবে না আর কি, ঠিক আছে। আচ্ছা এবার আসো, সো এইটা যে রিডবার্গ সমীকরণ বললাম, যে ক্ষেত্রে তোমরা একটু আমাকে বলো হাইড্রোজেনের জন্য জেড কত? হাইড্রোজেন এর জন্য জেড কত হবে? 1। যদি আমরা হিলিয়াম নেই তার জন্য জেড কত হবে? হিলিয়ামের জন্য জেড আসবে হচ্ছে, জেড হবে হচ্ছে 2। ওকে, তবে এখন হিলিয়ামের জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করাই যাবে না, তার কারণ হিলিয়ামের ইলেকট্রন কয়টা? 2টা। সো হিলিয়ামের জন্য অ্যাপ্লাই করা না গেলেও তোমার কার জন্য অ্যাপ্লাই করা যাবে বলো তো? হিলিয়াম প্লাস বলে যদি কোনো পরমাণু বানাইতে পারো তার জন্য করা যাবে। বুঝিয়াছো? 2+ হইলে আবার হবে না, কারণ 2+ হইলে তো আর কোনো ইলেকট্রনই থাকবে না, ইলেকট্রন থাকা যাবে ম্যাক্সিমাম একটা। ওকে, সো এই সূত্রটাই যেহেতু আমার হাতের লেখা ঠিক মতো বুঝো না, এখানে ফ্রেশ করে লিখে দিছে তোমাদের রাফা আপু। দেখো সমীকরণটার সামনে কি লিখছে, এইটুকু যদি চিন্তা বাদও দাও, তাহলে সমীকরণটা কি ছিল? 1/λ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/nf² মাইনাস 1/ni² ইন্টু হচ্ছে z²। আর এই সামনে নিউ বারটা কেন লাগাইছে বুঝছো? তোমাদেরকে এটা তো আগেই দেখাইছিলাম, গত গত ক্লাসের অঙ্কটঙ্কতে এটা দিয়েছিল যে নিউ বার ইকুয়াল টু 1/λ, তাই না? আচ্ছা, রেজওয়ানা মৌ বলতেছে স্যার ইংলিশে দেওয়া VIGBOUR VOYOUR, আর বাংলায় বেনি আসাও কলা সমস্যা হয়। সমস্যার কথা না, একই জিনিস। ভি দিয়ে তারা শুরু করে আর আর দিয়ে শেষ করে। ভিতে হচ্ছে ভায়োলেট বেগুনি, আর আর দিয়ে যে শেষ করে ওটাতে বাংলায় হচ্ছে লাল রেড। সো এলোমেলো হবে কেন? একই তো জিনিস। হ্যাঁ, আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের মান এক এক বইয়ে এক এক রকম, কোনটা পড়বো? সো মুন্নি ভালো প্রশ্ন করছো। জেড তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো যেহেতু এক এক বইতে এক এক রকম, তাহলে কোনটা পড়বা? রাফলি মানগুলো কাছাকাছি,
তুমি গুগল সার্চ করে দেখবা বিভিন্ন ওয়েবসাইটেও বাবা বিভিন্ন রকম মানই থাকে। তার মানে হচ্ছে এই মানগুলো আসলেই একটু মনে হয় ভ্যারি করে, এগুলা ফিক্সড কিছু না। সো যখন এরকম ভেরিয়েবল নাম্বার পাবা, মান পাবা, তখন তোমার কোনোটাই পড়ার দরকার নেই, পরীক্ষা কিছুই আসবে না, বা আসলেও তোমার মানগুলো ওই যে মানে সবগুলো বইতে কমন যে ডেটাটা পড়ে ওই জিনিসটা চলে আসবে, বুঝছো? টেনশনের কিছু নাই। এইবার দেখো এখানে লেখা আছে হাইড্রোজেনের জন্য জেড এর মান 1 হবে, হিলিয়াম প্লাস হলে 2 হবে, লিথিয়াম 2 প্লাস হলে 3 হবে, বেরিলিয়াম 3 প্লাস হলে 4 হবে। তোরা একটু আমাকে বলতো সোডিয়াম যদি নেই আমরা, সোডিয়াম পরমাণুর জন্য কি এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে? বলেন তো। করা যাবে না। আচ্ছা তাহলে জেড এর জন্য সোডিয়ামের জন্য এটা অ্যাপ্লাই করা না গেলে সোডিয়ামের কোন আয়নের জন্য করা যাবে বলো? সোডিয়ামের কোন আয়নের জন্য করা যাবে? 10 প্লাস, রাইট। এটা একটা কাল্পনিক জিনিস, এটার জন্য হবে কিনা আমরা জানি না, এতগুলা ইলেকট্রন সোডিয়ামের কাছ থেকে বের করতে পারবো কিনা জানি না, বাট থিওরিটিক্যালি বললে এরকম হবে আর কি। দ্বিতীয় কথা হচ্ছে আমাকে একটু বলো এই সোডিয়াম 10 প্লাসের জন্য জেড এর ভ্যালুটা কত হবে? এইটার জন্য আমাদের জেড এর ভ্যালু কত আসবে বলেন? এটার জন্য জেড কত নেওয়া লাগবে? 11। গুড। যদি কখনো এরকম নিয়ে কাজ করি আমরা তাহলে এর জন্য হচ্ছে 11 নিয়ে কাজ করতে হবে। আর ওই বাকি রাশির পরিচয় এখানে দেওয়া আছে। এনআই হচ্ছে যে শক্তি স্তর থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয়, এনএফ হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয়, আর এইচ হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। এই যে 109,678 সেন্টিমিটার ইনভার্স, এটাকে তুমি চাইলে মিটার ইনভার্সে নিতে পারো, 100 দিয়ে গুণ হবে আর কি। আর জেড হচ্ছে কি সংশ্লিষ্ট এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পারমাণবিক সংখ্যা। এই যে এখানে স্পষ্ট করে লেখা আছে যে এক ইলেকট্রন বিশিষ্ট মৌল হওয়া লাগবে এবং সেই মৌলের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে জেড, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো আমরা অঙ্ক করা শুরু করি, চলো বিসমিল্লাহ করে। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলে যে আলোক রশ্মি বিকিরিত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তাহলে আমরা একটু লিখে ফেলি এখানে, চলেন আমরা একটু এখানে লিখে ফেলি যে এখানে এন আই কত ছিল বলো তো? এন আই ইলেকট্রন আগে কোথায় ছিল? তৃতীয় শক্তি স্তরে। ফাইনালি ইলেকট্রনটা কোথায় গেল? দ্বিতীয় শক্তি স্তরে, তাই না? সো প্রথমে ছিল তৃতীয় শক্তি স্তরে, পরে চলে গেল সে দ্বিতীয় শক্তি স্তরে, এই দুইটা গেল। যাওয়ার পর এখন তোমাকে বলতেছে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, মানে তোমার ল্যামডা ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। খ নাম্বারে কি জিজ্ঞাসা করছে? তরঙ্গ দৈর্ঘ্যের মান থেকে কম্পাঙ্ক বের করো, তরঙ্গ সংখ্যা বের করো। কম্পাঙ্ক মানে কি? নিউ কত আর নিউ বার কত। তরঙ্গ সংখ্যা মনে আছে নিউ বার দিয়ে প্রকাশ করে অথবা এ বার, যে কোনো একটা দিলেই হবে আর কি। তারপরে বলতেছে বিকিরিত রশ্মির বর্ণ কি, কালারটা জানতে চাইছে, রংটা কেমন হবে। তাহলে এখন বলো কোন সূত্রে অ্যাপ্লাই করবো আমরা? একটু আগে আমরা একটা সূত্র শিখছিলাম ক নাম্বারের জন্য, সেটা হচ্ছে 1/λ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n(f²) মাইনাস 1/ni²। আর সাথে z² গুণ আছে, ওটা আমি আর লিখলাম না, কারণ এটা কোন পরমাণু দেখো তো? হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের জন্য z হচ্ছে তোমার 1, সো এটা লেখার দরকার নেই। আমার কথা কি বুঝিয়াছো? ওকে, এখন ঘটনা হচ্ছে তাহলে কিভাবে করবো? বাহ, কয়েকজন তো করেও ফেলছো দেখি। মানটান একটু বসাও 109,678। এরপরে আমরা কি লিখবো? 1/nf² মানে কত? 4 মাইনাস 1/ni² মানে হচ্ছে 9। এটা করে দেখো তো ক্যালকুলেটরে কত আসে। এটা আসবে হচ্ছে 109,678 ইন্টু 1/4 মাইনাস 1/9 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এটা করলে আসছে হচ্ছে 15233.0556। একক কি আসছে বলেন? এটার একক দরকার নেই আমার, এটা কিন্তু বের হয়েছে 1/λ, এটা কিন্তু বের হয়েছে 1/λ। সবাই যে ভুলটা করে এখানে, সেই ভুলটা একটু বলে দেই। এখানে 1/λ বের করার পরেই দৌড় দিয়ে চলে যায়। এইখানে কিন্তু তোমাকে জানতে চাইছে ল্যামডা কত, 1/λ জানতে চায় নাই। এর পরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে তাহলে ল্যামডা কত, এইটাকে আবার ইনভার্স করে দিব। তাহলে ইনভার্স করলে এটা আসে হচ্ছে 6.564 ইন্টু 10⁻⁻5। একক কি আসছে বলুন তো? এটার সেন্টিমিটার আসছে, তাই না? এটা আসছে হচ্ছে সেন্টিমিটার এককে, কারণ এই মানটা ছিল সেন্টিমিটার ইনভার্সে। বুঝিয়াছো? আরিয়ান সানবিম দীপ বলতেছে ইকুয়াল টু এইচ নিউ ফর্মুলা দিয়ে হবে না, কেমনে করবো বাবা? তোমার তো তৃতীয় শক্তি স্তরের শক্তিও জানা নাই, দ্বিতীয় শক্তি স্তরের শক্তিও জানা নাই। সো এই শক্তি দুটা জানা না থাকলে তো তুমি ইকুয়াল টু এইচ নিউ অ্যাপ্লাই করতে পারতেছো না। পারতেছো কি? নেট প্রবলেম বলতেছো? আচ্ছা
ল্যামডার মান আমরা বের করে ফেললাম। এরপরে আমাদের কাছে কি জানতে চাইছিল? এরপরে আমাদের কাছে জানতে চাইছিল হচ্ছে খ নাম্বারে কম্পাঙ্ক কত, নিউ। তাহলে নিউ কেমনে বের করবো? আমরা জানতাম সি ইকুয়াল টু হচ্ছে নিউ ল্যামডা, তাই না? তাহলে এবার করো। তাহলে তোমার নিউ ইকুয়াল টু কত থাকবে? সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। সো আমি এখানে যেটা বসাবো, সি মানে কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত বসাবো বলো তো, 8 নাকি 10? বলো, সি সি এর মানটা কত বসাবো? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 নাকি 10? 8। যদি 8 বসাও তার চেয়ে চালাকি করে এখানে 10 বসায় দেওয়া যায়। কেন জানো? তোমার যে ল্যামডাটা এখানে বসানো লাগবে, সেই ল্যামডাটা আসে কিন্তু কোন এককে? সেন্টিমিটার এককে না? সো তুমি যদি আলোর বেগটাকে সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যাও, অনেক সহজে করা যাবে, ঠিক আছে? বা চাইলে তুমি এটাকে 8ও রাখতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা করা যাবে আর কি। ইনটু এই পুরোটা হচ্ছে তোমার সি এর মান। এবার দেখো এখানে কি ছিল, সি ইন্টু 1/λ ছিল না? ওই 1/λ মান কিন্তু এই যে আছে আমার কাছে, যেটার একক কিসে, সেন্টিমিটার ইনভার্সে আছে। এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, এটা কিন্তু সেন্টিমিটার। সো আমি যে কাজটা করব, ইনটু 15233.0556 এটা বসাই দিব। এটা বসাই দিলে একবারে বলো তো আনসারটা কিসে আসবে? বলো এই আনসারটা আমাদের কিসে আসবে? এটা কি মিটারে আসবে নাকি সেন্টিমিটারে আসবে বলেন তো? সেন্টিমিটারে হচ্ছে না। একজন ধরতে পারছে একেবারে প্রথম দিকে। এটা মিটারেও আসবে না, এটা সেন্টিমিটারেও আসবে না, এটা আসবে হচ্ছে হার্টজে। কেন হার্টজে বোঝো নাই? তুমি বাইর করতেছো ফ্রিকোয়েন্সি, বাবা ফ্রিকোয়েন্সি বাইর করতে গেলে ফ্রিকোয়েন্সি তো মিটার বা সেন্টিমিটারে আসে না। এই বোকার দল, ফ্রিকোয়েন্সি কি মিটারে বা সেন্টিমিটারে আসে? ওরে বোকারে, ফ্রিকোয়েন্সি আসে কিসে? ফ্রিকোয়েন্সি আসে কিসে? ফ্রিকোয়েন্সি আসে হার্টজ এককে। এটা ছিল সেন্টিমিটার পার সেকেন্ড আর এটা ছিল পার সেন্টিমিটার। সো সেন্টিমিটার পার সেন্টিমিটার কাটাকাটি যাবে, শুধু পার সেকেন্ড মানে হচ্ছে হার্টজ। বুঝিয়াছো? আচ্ছা এই সাউন্ড প্রবলেম বলতেছে, দেখো তো। ওকে। ও তোমাদের তাহলে হেডফোনের সমস্যা বাবা। আচ্ছা তাহলে এটা একটু গুণ করি আমরা। সেটা হচ্ছে 15233.0556 ইন্টু 3 10 টু দি পাওয়ার 10 কত আসবে? এটা আসছে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, সরি ফ্রিকোয়েন্সি আসছে হচ্ছে 4.56 10 টু দি পাওয়ার 14। এত কোন একক এটার? এটার একক হচ্ছে হার্টজ, হার্টজ একক। শেষ। এই আর একটা আনসার। তাহলে তুমি এই একটা আনসার পেলে, ফ্রিকোয়েন্সি, আবার ল্যামডা চাইছে, এই আর একটা আনসার। ঠিক আছে। এইবার আবার জানতে চাইছে কি তোমাদের, মানে নিউ বার কত, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বাইর করব কিভাবে? এইখানে লিখে দেই তরঙ্গ দৈর্ঘ্য, জায়গা বের করে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য লিখবো হচ্ছে নিউ বার ইকুয়াল টু কত? আপনাদেরকে কি একটা সূত্র দেখাইছিলাম? ও এটা তো দেখানো হয়েছে। নিউ বার মানে কত? 1/λ না? হয়ে গেছে তো, এই যে 1/λ মান একবার আছে তো, 15233.0556 এত সেন্টিমিটার ইনভার্স। এটা একটা আনসার, এটা হচ্ছে নিউ বার। তোমরা কি আমার কথা বুঝেছো? বলো তো বুঝতে পারছো কিনা? তিনটা আনসার। সাইডে চাপাই দেই। বুঝছো? বড় করো কমেন্ট। অডিও প্লাস ভিডিও প্রবলেম, একটু দেখো তো, কালো হয়ে যাচ্ছে, কি সমস্যা? এটা একটু পাঠাও। ওকে। সো এরপরে বলতেছে বিকিরিত রশ্মির বর্ণ কি? বিকিরিত রশ্মির বর্ণ কেমনে পাবো ভাই? ল্যামডা থেকে সবচেয়ে ভালো করে পাবো। 6.564 6.564 10⁻⁻5। হ্যাঁ ল্যাগ দিচ্ছে, তোমাদের মনে হয় একটু অপেক্ষা করা উচিত, একটু ল্যাগ দিচ্ছে, এটা আশা করি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে আর কি। এটা আমাদের ছিল হচ্ছে সেন্টিমিটারে, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কিসে পাবো? মিটারে। তাহলে এখান থেকে ন্যানোমিটারে কেমনে যাব? 100 দিয়ে গুণ করে তারপর আবার কত দিয়ে গুণ করতে হবে বলেন তো? 10⁻9 নাকি -9 বলো? মিটারে গেলাম, ধরো আমি মিটারে গেলাম, যারা বুঝতেছো না তারা এইভাবে চিন্তা করো, সেন্টিমিটার থেকে প্রথমে তুমি মিটারে যাও,
মিটার থেকে যখন ন্যানোমিটারে যাবা তখন 10⁻⁴ কত দিয়ে গুণ করতে হবে? 9 দিয়ে গুণ করতে হবে, -9 না কিন্তু। ন্যানো মানেই 10⁻⁻৯, সো তোমাকে গুণ করতে হবে 10⁻৯ দিয়ে। আচ্ছা, তাহলে আমাদের এইটাকে আবার গুণ করতে হবে হচ্ছে 10⁻৯, তাহলে 9 আর 6.564 ইন্টু 10⁻⁴ কত হয়ে যাবে? 12, তাই না? ইন্টু হচ্ছে 10⁻৯। হ্যাঁ, দাও একটু রিলোড দাও, তোমরা একটু অপেক্ষা করো, ওদেরকে অপেক্ষা করতে বলবো নাকি? হ্যাঁ, একটু একটু অপেক্ষা করো বেটা, আসতেছি আমরা। একটু ভিডিওটা অফ করতে পারিস ওবিএস থেকে? হ্যাঁ ছোট্ট বন্ধুরা, এখন দেখো তো সব ঠিক আছে কিনা। ইন্টারনেট, অডিও, ভিডিও একটা রিলোড দেওয়া হয়েছে, আশা করি এবার ক্লিয়ার। এই যে এবার বলতেছো ক্লিয়ার, লক্ষ্মী বাচ্চা কাচ্চা। সো জীবনে এরকম যদি কোনো প্রবলেম হয়, বুঝলে, তাহলে কি করবা? জাস্ট ছোট্ট করে একটা রিস্টার্ট দিবা, বুঝছো না? সব কিছু আবার নতুন করে শুরু, সব ঠিক হয়ে যাবে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখো তাহলে সেন্টিমিটার থেকে তোমরা কি ন্যানোমিটারে কনভার্ট করতে পারছো? আমি যেটা বুঝাতে চাচ্ছি, সেন্টিমিটারকে তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলে এটা আসবে 10⁻⁻3, তাই না? সো ওইটাকে তারপরে তুমি 10⁻৯ দিয়ে যখন গুণ করবা তখন এটা হচ্ছে ন্যানোমিটারে হয়ে যাবে। তখন এটা কি আসে দেখো তো, আমি এটাকে একবার এখানে লিখতেছি। এই যে এই জিনিসটাকে এখানে নিয়ে লিখতেছি, তাহলে ল্যামডা ইকুয়াল টু বলা যায় হচ্ছে 656.4 এত, সরি এত মিটার তো না, এত ন্যানোমিটার। সো এই জিনিসটা কোন মানে রেঞ্জের মধ্যে পড়ে দেখো তো? 656.4 মনে হয় লালের মধ্যে পড়ে নাকি? 656.4, তাই ছিল না আমাদের? হুম হুম, কই গেল কই গেল, হারাই গেছে। কোন সীমানায় পড়ে? 656.4, তার মানে লালের সীমানায় নাকি, রেড। সো দ্য কালার উইল বি রেড, বুঝিয়াছো? আচ্ছা, লালু। লালু কালার। আচ্ছা, তাহলে লিখে দিই এখানে, রংটা হবে লাল। কষ্টের গায়ে লাল জামা, বেদনার গায়ে নীল, একটা গান ছিল মনে হয় অনেক আগে, ভুলে গেছি। লাল। আচ্ছা, এবার আসো পরের অঙ্কে যাই। কি বলছে এখানে? এন এর কোন মানের ক্ষেত্রে, এন মানে শক্তি স্তর বোঝাচ্ছে, হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের কোন রেখার, রেখা মানে বর্ণালী, রেখা মানে হচ্ছে বর্ণালী, এই যে আমরা যে বর্ণালী নিয়ে আলোচনা করতেছি এগুলোকে রেখা বর্ণালী বলে, আবার পারমাণবিক বর্ণালী বলে, এগুলো আমরা পরের ক্লাসে বলবো আর কি। কোন কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য 434 ন্যানোমিটার হবে? তরঙ্গ দৈর্ঘ্য হবে হচ্ছে 434 ন্যানোমিটার, এটা হচ্ছে তোমার ল্যামডার ভ্যালু, বুঝেছো? আচ্ছা, এখন বামার সিরিজ কথাটা বলার মানে কি? বামার কথাটা বলার মানেই হচ্ছে এনএফ এর ভ্যালু হবে কত? 2। তার মানে এন এর কোন মানের জন্য, এই এন বলতে কি বুঝাইছে বলো তো? এন আই কত হবে? তোমরা কি বুঝিয়েছো আমার কথা? ল্যামডা দেওয়া আছে, এনএফ দেওয়া আছে, এনআই বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এখন সূত্রটা কি লিখবো?
একটু আগে আমরা একটা সূত্র কপি করে রাখছিলাম, ওটা বসাই দিই, ওই সূত্রটা আমাদের বারবার লাগবে। সো এইখানে আমরা জাস্ট মান বসাই দিলেই খেলা হয়ে যাবে। 1/λ বের করব 109678 সেন্টিমিটার ইনভার্সে বসানো হয়েছে, ইন্টু 1/n f স্কোয়ার কত 4 মাইনাস 1/n i স্কোয়ার বের করব আমরা। আচ্ছা, সো হাইড্রোজেন পরমাণু, এই জন্য আর জেড স্কোয়ার লিখলাম না, বাকিটা তো নিজেরা পারবা। তবে মেক শিওর ওয়ান থিং, এই জিনিসটাকে যেন পরে উল্টাইতে কিন্তু অনেকে ভুলে যায়। ল্যামডার মান কত বলছে 434 ন্যানোমিটার, তাহলে এখানে কত লিখবো 434 ইন্টু 10⁻⁻9 লেখা লাগবে, কিন্তু 434 ইন্টু 10⁻⁹ বুঝিয়াছো? আচ্ছা ওকে, সো এখান থেকে আমরা এনআই এর মানটা বের করব, এবং এনআই এর মান যেটা আসবে দ্যাট ইজ নাথিং বাট ইয়োর আনসার। বুঝেছো? আচ্ছা করে নিও। তারপরে কি বলছে, লিথিয়াম 2+ আয়নের উত্তেজিত ইলেকট্রনটি এন শেল থেকে কে শেলে বিকিরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? মানে ইলেকট্রনটা যখন এন শেল থেকে, এন শেল মানে কোনটা, কে এল এম এন, তার মানে ইলেকট্রনটা আগে ছিল কোথায় বলেন তো, চতুর্থ শক্তি স্তরে, আর ফাইনালি গেছে কোথায়, প্রথম শক্তি স্তরে। এই যে কে শেল, কে এল এম এন, কে এল এম এন 4 নাম্বারটা, বুঝছো তো, ফোর্থ থেকে ফার্স্ট শেলে গেছে। আচ্ছা, বিকিরিত আলোর বর্ণ খালি চোখে দেখা যাবে কিনা ব্যাখ্যা করো। আমি তো এখনই বলে দিতে পারি, খালি চোখে কি দেখা যাবে বলেন তো, দেখা যাবে না। আরাফাত রহমান বলে ফেলছে কেন দেখা যাবে না, কারণ এটা লাইম্যান সিরিজ হবে, লাইম্যান সিরিজের বর্ণালী, আর লাইম্যান সিরিজের বর্ণালী হচ্ছে আল্ট্রাভায়োলেট রে টাইপের, এটা চোখে দেখা যায় না। চোখে দেখা গেলে আমরা কেউ কড়া রোদের দিন ঘরের বাইরে যাইতাম না, কারণ ওই দিন হচ্ছে আল্ট্রাভায়োলেট রে প্রচুর পরিমাণে ঢোকে। অনেকের স্মার্টফোনে দেখবা নোটিফিকেশন আসে যে টু মাচ আল্ট্রাভায়োলেট ইন দ্য ওয়ে, মানে আউটসাইড, ডোন্ট গো, ঠিক আছে, এরকম আর কি। সো এখানে আমরা যে কাজটা করব, তরঙ্গ দৈর্ঘ্য বের করব। সো একই জিনিস তোমরা বুঝতেই পারতেছো কি হবে। সো এখানে আমরা মানগুলো একটু বসায় ফেলি, চলেন। কিসের মান বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা। সো 1/λ ইকুয়াল টু 109678 ইন্টু 1/n f স্কোয়ার মানে 1/1 স্কোয়ার মাইনাস 1 কত 4 মানে 16, এটা বসাই দিয়ে এখান থেকে তুমি ল্যামডাটা বের করবা, এই শেষ, সহজ জিনিস। বুঝিয়াছো? পারবা তো নাকি? আর বিকিরিত বর্ণ চোখে দেখা যাবে কিনা এটা কিভাবে লিখতে হবে, এটা তুমি সরাসরি বলে দিলে হবে না যে এটা যেহেতু লাইম্যান সিরিজের বর্ণালী তাই তুই চোখে দেখবি না, এটা বলবা না। তুমি যেটা বলবা সেটা হচ্ছে ওই যে ভিজিবল রেঞ্জের লিমিটটা বলে দিবা, যে ভিজিবল রেঞ্জের লিমিটটা হচ্ছে 380 থেকে কত জানি দেখছিলাম 780 ন্যানোমিটার, ওইটার বাইরে দেখবা যে ল্যামডা চলে যাবে, বুঝছো? জেড কই গেল, ও ভুল হয়েছে আমার, দেখছো, সুন্দর, গুড ফাইন্ড আউট, গুড ফাইন্ডিং। আমি জেড লিখি নাই, তার মানে এখানে কিন্তু তোমার অঙ্কটা ভুল হবে এটার কারণে, ইনটু থাকবে হচ্ছে জেড স্কোয়ার। সো জেড স্কোয়ারের মান কত হবে 3 স্কোয়ার, বুঝিয়াছো? 9 হয়ে যাবে, জেড এর ভ্যালু হচ্ছে 3, সো জেড স্কোয়ার শুড বি 3। দুঃখিত, আমি ভুল করেছি, বয়স হয়েছে তো এই কারণে আর কি। ওকে, এরপরে চলো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্রাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এইসব অঙ্কের জন্য তোমরা একটা সূত্র শিখে নাও, আমার বানানো সূত্র, সেটা হচ্ছে, বড় করে লিখে দেই, NI ইকুয়াল টু NF প্লাস হচ্ছে লাইন সংখ্যা। এই সূত্রটা বহু আগে বানাইছিলাম ছোট থাকতে, 2008-9 সালের দিকে, গরুদের বোঝানোর জন্য, যারা কিছুই বোঝে না তাদের জন্য এই ফর্মুলাটা বানাইছিলাম। NI ইকুয়াল টু NF প্লাস হচ্ছে লাইন সংখ্যা, খুবই কাজের সূত্র, মাথার মধ্যে রাখো, খুব কাজে লাগবে। আর একটু পরে আমি বুঝাই দিচ্ছি সূত্রটা এরকম কেন। দেখো, এই অঙ্কটা করলেই বুঝবা। ব্রাকেট সিরিজ বলছে, ব্রাকেট সিরিজ বলার মানে কি বলেন তো, ব্রাকেট সিরিজ বলার মানে কি, লাইম্যান বামার প্যাশন ব্রাকেট, তার মানেটা হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর। এখন 4 নাম্বার শক্তি স্তরে কি আসছে নাকি যা ওইখান থেকে আসতেছে বলো তো, NI ইকুয়াল টু 4 নাকি NF ইকুয়াল টু 4, কোনটা? NF ইকুয়াল টু 4, লাইম্যান বামার প্যাশন ব্রাকেট, ব্রাকেট বলার মানে হচ্ছে NF ইকুয়াল টু 4, গুড। ব্রাকেট সিরিজের তৃতীয় লাইন বলছে, তার মানে এখন ওই আমার বানানো সূত্রটা ইউজ করা যাবে। NI ইকুয়াল টু, একটু আগে শিখছিলাম, NF প্লাস হচ্ছে কত লাইন সংখ্যা, এখানে কত নাম্বার লাইন বলছে দেখো তো, তৃতীয় লাইন বলছে না, সো তৃতীয় লাইন বলার মানে হচ্ছে 3 অ্যাড করবা তুমি,
এন আই ইকুয়াল টু এন এফ প্লাস হচ্ছে লাইন সংখ্যা, কত নাম্বার লাইন বলছে, তৃতীয় লাইন, তাহলে 3 যোগ করে দিতে হবে। কেন করতে হবে পরে বলতেছি। তাহলে ইট উইল বিকাম কত বলো তো 7। এইটার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, মানে ল্যামডা ইকুয়াল টু ওয়াট। আগে অঙ্কটা করে নেই, তারপরে এটা বুঝাচ্ছি যে কেন এরকম ব্যাপার হইলো। এইরকম ব্যাপারটা যে লিখলাম, এটা লেখার কারণটা একটু পরে বুঝাচ্ছি। তাহলে অঙ্কটা করতে গেলে আমাদের কি করা লাগবে, ওই সেই বিখ্যাত সূত্র লাগবে আমাদের। এই সূত্রটা যখন বসাবো একদম সব দিনের আলোর মতো ফকফকা হয়ে যাবে। 1 বাই ল্যামডা ইকুয়াল টু 109678 ইন্টু 1 বাই এন এফ স্কোয়ার কত 16 মাইনাস 1 বাই এন আই স্কোয়ার, এন আই স্কোয়ার মানে 49, সাথে আবার একটা জেড স্কোয়ার গুণ আছে, জেড স্কোয়ার দরকার নেই কারণ এটা হাইড্রোজেনের জন্য। ডান হয়ে গেল। এখান থেকে তোমরা কি বের করবা, ল্যামডা বের করবা, করতে পারবা তো নাকি? এখন আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে কেন এখানে ওই সূত্রটা এইরকম, এন আই ইকুয়াল টু এন এফ প্লাস লাইন সংখ্যা। খেয়াল করে দেখো, একটা ছোট করে ছবি আঁকো এই অঙ্কের সাথে, 1 2 3 4 5 6 7, আরো একটা শক্তি স্তর আঁকলাম, যাও এমনি মনের খুশিতে আঁকছি। এখন এখানে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 8 নাম্বার শক্তি স্তর। সো তোমাকে এখন কি বলছে, ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ মানে ইলেকট্রন আসবে কোথায়, ব্র্যাকেট সিরিজ মানে ইলেকট্রন আসবে কোথায় বলো তো, 4 নাম্বার শক্তি স্তরে। তাহলে ওইটার একটু ছবি আঁকো যে ইলেকট্রন আসতেছে হচ্ছে 4 নাম্বার শক্তি স্তরে, ছবি আঁকি যে ইলেকট্রন আসলো হচ্ছে 4-এ। এখন কথা হচ্ছে 4-এ কোথা থেকে আসবে, দেখো আমি কিন্তু কোথাও টাচ করাই নাই যে কোথা থেকে আসবে, আমরা এতটুকু শিওর তার উপরের কোনো জায়গা থেকে আসবে। এখন তোমরা আমাকে একটু বলো যে হোয়াট ইজ দ্য ফার্স্ট পসিবিলিটি, 4 নাম্বার শক্তি স্তরে যদি ইলেকট্রন আসে প্রথম সম্ভাবনা কোথা থেকে আসার বলো তো, 5 নাম্বার শক্তি স্তর থেকে আসার। আচ্ছা বোঝো নাই, আমি বুঝছি। ধরো তুমি ক্লাসের 4 নাম্বার বেঞ্চে বসে আছো, সো তোমার পিঠে একটা তাল পড়ছে, প্রথম সম্ভাবনায় তালটা কোথা থেকে আসছে বলো তো, 5 নাম্বার বেঞ্চের কারো একজনের কাছ থেকে। তুমি তো নিশ্চয়ই এনামের দিকে তাকাবা না, এই এনাম ভাই এভাবে মারে দিছো কেন, তুমি তো এই কাজ করবা না। তুমি 4 নাম্বার বেঞ্চে বসে আছো মানে তোমার পিঠে যদি তাল পড়ে, তিল কেন পড়বে, প্রথম সম্ভাবিলিটি, সম্ভাবিলিটি বোঝো, সম্ভাবনার প্রবাবিলিটির মিশ্রণ, সম্ভাবিলিটি। তুমি এই ইংরেজিটা এই নুরেন বা হচ্ছে সামির ক্লাসে জিজ্ঞেস করবা যে ভাই হোয়াট ইজ দ্য মিনিং অফ সম্ভাবিলিটি, দেখবা যে ওরা হঠাৎ হ্যাং করবে, কিরে সম্ভাবিলিটি, এই শব্দটা তো শোনা শোনা লাগে কিন্তু তো চিনতে পারতেছি না। হ্যাঁ, সো দ্য ফার্স্ট সম্ভাবিলিটি অফ কামিং দ্যাট ইলেকট্রন ইজ ফ্রম 5th শেল। সো 4 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আসছে, কিন্তু কোথা থেকে আসতে পারে, 5 নাম্বার শক্তি স্তর থেকে। এই কারণে এই 5 নাম্বার শক্তি স্তরটাকে কি বলা হয় জানো, এটাকে বলা হয় ব্র্যাকেট সিরিজের প্রথম সম্ভাব্য লাইন। ব্র্যাকেট সিরিজের বর্ণালী হতে গেলে প্রথম সম্ভাব্য যেখান থেকে ইলেকট্রন আসতে পারে সেটা হচ্ছে 5 নাম্বার শক্তি স্তর। এই জন্য 5 নাম্বার শক্তি স্তরকে বলে ফার্স্ট পসিবল লাইন অফ ব্র্যাকেট। তাহলে 6 নাম্বার শক্তি স্তরকে আমরা কি বলবো বলেন তো, সেকেন্ড পসিবল লাইন অফ ব্র্যাকেট। 7 নাম্বার শক্তি স্তরকেই বলে হচ্ছে থার্ড পসিবল লাইন অফ ব্র্যাকেট, সংক্ষেপে থার্ড লাইন অফ ব্র্যাকেট। বাংলায় বলে হচ্ছে ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? হ্যাঁ, দেওয়ান ফারদিন ধরতে পারছে থার্ড সম্ভাবিলিটি, ক্লিয়ার। এই তো, তাহলে দেখো তো তোমার আসলেই কিন্তু এনআইটা কত, এনআইটা কত দাঁড়াচ্ছে, ফিগার দিয়ে দেখলেও বোঝা যাচ্ছে এনআই আসতেছে কোথা থেকে, দেখেন তো 7 নাম্বার শক্তি স্তর থেকে। আর ফেলুদার শর্টকাট সূত্র দিয়েও কিন্তু আসে কত, 7 নাম্বার শক্তি স্তর। তোরা কি বুঝছস আমার কথা অশিক্ষিতার দল? আচ্ছা, তোকে যদি আমি বলতাম যে ধর প্যাশন সিরিজের দ্বিতীয় লাইন, তাহলে কি হতো বলেন তো, কোথা থেকে ইলেকট্রন আসতো, প্যাশন সিরিজের দ্বিতীয় লাইন। প্যাশন সিরিজ মানে হচ্ছে ইলেকট্রন আসবে কোত্থেকে, ইলেকট্রন আসবে কোত্থেকে না, ইলেকট্রন আসবে কোথায়, লাইম্যান বামার প্যাশন 3 নাম্বার শক্তি স্তরে আসবে। সো 3-এ আসলো, কোথা থেকে আসবে, ফার্স্ট পসিবিলিটি হলো 3-এ যদি আসে, ফার্স্ট পসিবিলিটি হলো 4 থেকে আসবে, পরবর্তী পসিবিলিটি হলো 5 থেকে আসবে। এইটাকেই বলে প্যাশন সিরিজের সেকেন্ড লাইন। সো এই জন্য তখন আসবে কোত্থেকে, 5 থেকে। আর যদি সূত্র দিয়ে করো তখন কেমন আসতো দেখো তো, এনআই ইকুয়াল টু আসতে হচ্ছে আমাদের এনএফ প্লাস হচ্ছে লাইন সংখ্যা, সেকেন্ড লাইন বলছিলাম, সো 2। আর তোমার এনএফ এর মান কত প্যাশন সিরিজের জন্য, লাইম্যান বামার প্যাশন, তার মানে এনএফ এর মান হইতে হচ্ছে তখন 3, যোগ করে দেখো কত আসছে, এটা 5। বুঝিয়াছো? সো শর্টকাট ইউজ করলেও 5 আসবে। এই যে কেউ যদি না বোঝো তাদের জন্য শর্টকাট সূত্র, আশা করি অঙ্ক করতে পারবা। আর যারা বুঝে করো, ফিগারেটিভলি করো, তারা এই ছবিটুকু এঁকে দিবা, তারপরে করবা, ঠিক আছে? আচ্ছা, না 8 থেকে আসে না বাবা, 8 থেকে কোথার থেকে আসবে, তুই গরু কোথাকার, গরুর নাতি, ছাগলের জামাই। বুঝছো? আঁকলে ভালো, আঁকতে হবে কিনা এটা কেমন কথা, আঁকলে ভালো। এই মায়াটা আলিশা আছে, এর নামই আলিশা,
ওর নাম হওয়ার কথা আইলশা। এ সব কিছুতে একটা শর্টকাট খোঁজে, কি বিপদ। আঁকতেই হবে, না আঁকলে চলবে না। না মানে এমনি যদি নাম্বারটা দিয়ে দিত, পরীক্ষাকে দিতে যাওয়াই লাগবে। ও পরীক্ষা না দিতে গেলে হবে না, না এমনি বাসায় এসে নাম্বার দিয়ে গেল, হ্যাঁ চা খাওয়াবো নাস্তা খাওয়াবো, হ্যাঁ যাইতেই হবে। ও আচ্ছা আচ্ছা, না আমি আলিশা, কি বিপদ। আচ্ছা এরপরে আসো, তোমরা এই অঙ্কটা করো। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর দৃশ্যমান সিরিজের দ্বিতীয় লাইনের কম্পাঙ্ক বের করো। ওয়াও, হোয়াট আ ম্যাথ। কম্পাঙ্ক বের করতে বলছে দৃশ্যমান সিরিজের অঙ্ক অঙ্ক অঙ্ক। দৃশ্যমান সিরিজ মানে কি? বামার সিরিজ। সাবাস, দৃশ্যমান সিরিজ মানে বামার সিরিজ। তাহলে বলেন তো এই ক্ষেত্রে এনএফ কত? বলেন এনএফ কত? 2। আচ্ছা এনএফ তো 2 বুঝলাম, এনআই কত হবে? এনআই ইকুয়াল টু ফেলুদা ফর্মুলা, সেটা কি? এনএফ সরি, এনআই ইকুয়াল টু শিখছিলাম হচ্ছে এনএফ প্লাস হচ্ছে কি লাইন সংখ্যা, মনে পড়ে? লাইন সংখ্যা। তাহলে বলো এনএফ এর মান তো 2, আর কত নাম্বার লাইন বলছে? দ্বিতীয় লাইন বলছে, দ্বিতীয় লাইন মানে আবারও 2, তার মানে হচ্ছে 4। কম্পাঙ্ক বের করতে বলছে মানে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হোয়াট? তোমরা কি আমার কথা বোঝো না রে বন্ধু রে, কি যে কষ্ট লাগে, কোথায় যাব পালাই, বুঝছো? না আমি আলিশা, কেমন একটা অবস্থা বল যে। আচ্ছা ফ্রিকোয়েন্সি তো প্রথমে বাইর করা যাবে না, প্রথমে বাইর করতে হবে কি বলো তো? বলো প্রথমে বাইর করতে হবে কি? বলো বলো বলো, ল্যামডা বাইর করতে হবে, ল্যামডা। আচ্ছা রাইট। সো আমি একটা চালাকি করতে পারি, দেখো তোমাদেরকে টেকনোলজিটা শিখাই। আমি কি বলতে পারি ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, তাহলে এখান থেকে কি বলা যায়? বুঝছো? নিউ ইকুয়াল টু কত? ই বাই হচ্ছে, আচ্ছা থাক এটাতে বেশি প্যাচ হবে, দরকার নেই। মানে আমি চাচ্ছিলাম যে সমীকরণটা একবারেই লেখা যায় আর কি, ঠিক আছে? ওই সি ইকুয়াল টু নিউ ল্যামডাকে অ্যাসোসিয়েট করে আচ্ছা লিখি না, কি আছে জীবনে, সি ইকুয়াল টু লেখো নিউ ল্যামডা, এটা লিখলাম। এরপরে দেখো তুমি যদি নিউ বাইর করতে চাও তাহলে কত হবে? সি ডিভাইডেড বাই ল্যামডা হবে না? এটাকে আবার কি লেখা যায়? সি ইন্টু, এটাকে আবার লেখা যায় সি ইন্টু 1/λ, তাই তো? এটাকে আবার লেখা যায় সি থাকলো 1/λ জায়গায় কি লেখা যায় বলেন তো? 1/λ জায়গায় লেখা যায় রিডবার কনস্ট্যান্ট ইন্টু 1/n এফ স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n আই স্কোয়ার ইন্টু হচ্ছে জেড স্কোয়ার। এটা কি লেখা যায়? জেড স্কোয়ার লেখছি এমনি হাউস করে, ওটা লেখার দরকার নেই, হাইড্রোজেন না, তাহলে জেড এর মান তো 1। বুঝছস? এই যে দেখো একবারে ফ্রিকোয়েন্সি বের হয়ে যাবে, এইবার তোমার একবারে ফ্রিকোয়েন্সি বের হয়ে যাবে, কোনো প্যারা নাই, চিল। তবে ইউ হ্যাভ টু মেক শিওর ওয়ান থিং, যে এখানে কিন্তু রিডবার কনস্ট্যান্টের মান যেহেতু সেন্টিমিটার ইনভার্সে আমরা নর্মালি বসাই, সো সি থেকে শুরু করে সবকিছু যেন সিজিএস এ বসানো হয় আর কি। চলো আমি একটু মান বসাই। সি এর মান লিখবো হচ্ছে আমি কত? 3 × 10⁻, কত জানো? 8 লিখবো, না 10 লিখবো, তাহলে এখানে কোনো ঝামেলা হবে না। 10 ইন্টু রিডবার কনস্ট্যান্টের মান লিখবো 109678 ইন্টু 1/n এফ স্কোয়ার, কত জানি? এন এফ স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 1/n আই স্কোয়ার, কত? 4 4 16। আচ্ছা ইন্টু জেড স্কোয়ার তো 1 স্কোয়ার। এই তো একবারে তোমার ফ্রিকোয়েন্সি বের হয়ে আসবে। আমাকে একটু বলো তো এটা কোন এককে বের হবে? এই ফ্রিকোয়েন্সিটা কোন এককে বের হবে বলেন, মিটারে নাকি সেন্টিমিটারে? এখন মানুষ হইছো, এটা হার্টজ এককে বের হবে, এটা মিটারেও বের হবে না, এটা সেন্টিমিটারেও বের হবে না, এটা বের হবে হার্টজ এককে। প্রথম বাচ্চা ছাগলামি করছো তোমরা, কতগুলা গরুর নাতি, গরু ঘাস খায়, তোমরা মাড়ি খাও, বুঝছো? খুব বুঝতে পারছো। চলো বন্ধু, সরি কি বামার সিরিজের এইচ বিটা রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। হোয়াট ইজ এইচ বেটা? উচ্চারণটা বিটা না, বেটা। হোয়াট ইজ এইচ বেটা, ডু ইউ নো? বলো। হ্যাঁ সিপিএস দিলে হবে, সিপিএস দিলে হবে, তবে পাশে তোমার মোবাইল নাম্বার লিখে দিও, কারণ স্যার এটা নাও জানতে পারে, বুঝেছো? আচ্ছা হোয়াট ইজ এইচ বেটা? এইচ মানে মেইনলি বোঝায় হাইড্রোজেন পরমাণু, আর এই বেটা বলতে বোঝায় সেকেন্ড লাইন, বুঝেছো? এইচ বেটা মানে সেকেন্ড লাইন। এইচ আলফা বলতে পারতো, এইচ ডেল্টা বলতে পারতো, এইচ গামা বলতে পারতো, বেটা মানে হচ্ছে তোমার সেকেন্ড লাইন। তাহলে দেখো তো কি বলছে এখানে, বামার সিরিজ। বামার সিরিজ বলার মানেই হইতেছে ভাই কত? এনএফ এর মান হচ্ছে 2, আর এন আই কত? এন আই হচ্ছে শিখছিলাম এনএফ প্লাস হচ্ছে কত? লাইন সংখ্যা।
সো তোমার কি দাঁড়াচ্ছে, এনএফ এর মান তো 2, আর লাইন সংখ্যা কত, বেটা মানে হচ্ছে আরো 2 যোগ হবে, তার মানে কত হবে 4। এটার তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে বলছে, তোরা নিজেরা কর ভাই, আমার বয়স হয়েছে, আমি আর পারবো না। তোরা কি বুঝলি আমার কথা, নাকি আমি বুঝাইতে পারলাম না? বলেন বলেন দেখি আপনারা কি চান, পারা যাবে? ওকে, এইচ আলফা যদি বলতো, আচ্ছা ধরো তোমাকে বলা হইলো কি যেন বলছিল এখানে, বামার সিরিজের এইচ বেটা রেখার তরঙ্গ দৈর্ঘ্য। সো তোমারে বললো বামার সিরিজের এইচ আলফা রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত, এইটা যদি জানতে চাইতো তাহলে কি করতাম, এখনো যেহেতু বলছে আমাকে বামার সিরিজ, তার মানে এনএফ এর মান আমি লিখতাম হচ্ছে 2, বুঝতে পারছো, লাইমেন বামার। আর এন আই কত, ওইটা ভাই ফার্স্ট লাইনকে ভদ্র ভাষায় বলে এইচ আলফা, তাহলে হচ্ছে 2 প্লাস কত হবে 1, তার মানে 3। তরঙ্গ দৈর্ঘ্য কত মানে ল্যামডা জানতে চাইছে। শেষ। সবাই সবাই কি আমার কথা বুঝছো বাবারে? বলো বলো বলো, ঠিক আছে তো? এইচ গামা হইলে 3 হইতো, আলফা বেটা গামা ডেল্টা এগুলো মুখস্থ করবা আর কি। তার মানে আগে ছোটবেলায় বাংলা শিখাইছে আম্মু প্রথমে, তারপরে ইংরেজি শিখাইছে অ্যালফাবেট, তারপরে এখন তোমার আমি আবার কি বলতেছি, গ্রিক অ্যালফাবেট শিখতে, এগুলো শিখবা আর কি, ঠিক আছে? ওকে, তারপরে বলো, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় তৃতীয় বোর কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত আর্গ। ডু ইউ রিমেম্বার দিস ইউনিট আর্গ, ইআরজি, ইআরজি, আর্গ? হোয়াট ইজ আর্গ? আর্গ মানে কি, আর্গ মানে কি? সিজিএস পদ্ধতিতে শক্তি বা কাজের একক হচ্ছে আর্গ। সো ব্যাপারটা বুঝতে পারতেছো, প্রতি মুহূর্তে ফিল করতেছো যে তোমাদেরকে যে প্রথমেই পরিবেশ রসায়ন অধ্যায়টা পড়ানো হয়েছিল, গ্যাস ডায়নামিক্স কেন পড়ানো হয়েছিল, ওইখানে শিখে আসা এমন কতগুলো জিনিস আছে যেটা এইখানে প্রতিটা কনভার্সনে কাজে লাগে, এবং ওই অধ্যায়ের কনসেপ্ট কিন্তু এই অধ্যায়ের চেয়ে অনেক সহজ ছিল। তোমরা একটু ভেবে দেখো তো, কোয়ান্টাম মেকানিক্স বেশি সহজ লাগতেছে নাকি গ্যাস ডায়নামিক্স বেশি সহজ লাগছিল, কোনটা? দেখি একটা ভোটাভুটি নেই। গ্যাস ডায়নামিক্স সহজ লাগলে বলো জিডি, গ্যাস ডায়নামিক্স, আর কোয়ান্টাম মেকানিক্স সহজ লাগলে রাখো কিউএম। কোনটা, কার কাছে কোনটা সহজ লাগে বলো? জিডির পক্ষে ভোট এখনো বেশি পাচ্ছি, কিউএম কম। একজন, হ্যাঁ। আচ্ছা, গ্যাস ডায়নামিক্স সহজ লাগার কারণ কি জানো? গ্যাসের ব্যাপারগুলো না রিয়েল লাইফে ফিল করা যায়, একেবারে রিয়েল লাইফে ফিল করা যায়, কারণ কম বেশি তোমরা সবাই গ্যাস নিয়ে কাজ করো, সবাই গ্যাস সকালবেলায় কিছু নির্গত করো, বা মানুষজনের মধ্যে অনেকে নির্গত করে, তোমাদের নানারা আছে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স যে ব্যাপারটা, সামথিং রিয়েলি উইয়ার্ড, সামথিং রিয়েলি নন রিলেটেড টু ইয়োর ডেইলি লাইফ, বুঝছো না? যার ফলে কোয়ান্টাম মেকানিক্সটা একটু ঝামেলা। সো এই যে অঙ্কগুলো করতেছি, জাস্ট অঙ্ক যেসব জায়গায় আসে খেয়াল করে দেখো, তখন তোমার ভালো লাগে। যখন তোমার আমি থিওরি কপচাই, যেমন একটু আগের ক্লাসটাও, তখন কিন্তু তোমার খুব অস্বস্তিকর লাগা শুরু করে, এ কি রে ভাই, এগুলো কি বলতেছে আবল তাবল। ওই যে একটু আগে যেমন কোয়ান্টাম জাম্প নিয়ে কথা যখন বলছিলাম, এটা আসলে কোনো সুস্থ মানুষের কাছে স্বাভাবিক লাগার কথা নয়, শুনলেই রাগ ওঠার কথা, এ কি করতেছে এগুলো আবল তাবল, কিছু খাইয়া আইসোস নাকি? আবার হইতে পারে কিছু খাসও নাই 3-4 দিন, এই কারণে আবল তাবল বকতেছস। যে কোনো একটা, মানে কোয়ান্টাম মেকানিক্স কিন্তু নট অ্যাবাউট ইউর ডেইলি লাইফ, ইট ইজ হ্যাপেনিং অল দ্য ওয়ে, বাট তোমার আসলে বুঝার কথা না। সো এই জন্য গ্যাস ডায়নামিক্সটা আগে পড়ে নিলে এই একক রূপান্তরের যত জিনিস আছে সব তোমার কাছে খোলাসা, একে। 2 হচ্ছে রিয়েল লাইফের সাথে রিলেটেবল একটা টপিক। 3 নাম্বার হচ্ছে অঙ্কগুলো রিলেটিভলি সহজ, কনসেপ্টগুলো সহজ। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সটা একটু পরে ধরা উচিত, একেবারে প্রথমেই না আর কি। এতে হয় কি, শুরুতেই দাঁত ভাঙা একটা জিনিস ধরলে না কষ্ট হয়, বুঝছো না? এরপরে তোমার অনেক কষ্ট হয় আর কি। এনিওয়ে আসো, সো আর্গে আছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় তৃতীয় বোর কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তি যথাক্রমে এত আর এত। তার মানে তোমার লেখা উচিত এখানে এনার্জি অফ দ্য সেকেন্ড শেল, এটা দিছে -5.42 ইন্টু 10⁻⁴ কত 12 আর্গ। আর এনার্জি অফ দ্য থার্ড শেল, তার মানে E3 লিখলাম -2.41 ইন্টু 10⁻⁻12 আর্গ। এখানে একটু টাইপিং মিস্টেক আছে মনে হয়, এখানে 12 হবে না, এখানে -12 হবে আর কি, তাহলে অঙ্ক মিলবে না। সেটা হচ্ছে -12, E3 সরি E2 হচ্ছে -12, E3 হচ্ছে -12, ঠিক আছে, মাইনাস হবে আর কি। আচ্ছা, এরপর আসো, তোমাকে বলতেছে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রন নেমে আসার ফলে যে শক্তি বিকিরিত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক হিসাব করো, বিকিরণের বর্ণ কিরূপ হবে। এটা কি আমার করা লাগবে ভাই? এটা একটু আগে যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসে এই অঙ্ক দেখানো হয়েছে।
কি দিয়ে করবো বলো? ডেল্টা ই ইকুয়াল টু কত ছিল বলেন তো? এইচ নিউ, তারপরে কি লিখবো? ডেল্টা ই মানে কত? ই টু মাইনাস হচ্ছে ই থ্রি, সরি ই থ্রি মাইনাস হচ্ছে ই টু, ইকুয়াল টু হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর নিউটা আমরা বের করবো এখান থেকে। তারপরে ই থ্রি মাইনাস ই টু কত? ই থ্রি হচ্ছে মাইনাস 2.41 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, আর মাইনাস তো সূত্রের মাইনাস, আবার ই টু এর মানটাও মাইনাস, তার মানে এটা আবার কত লিখবো? মাইনাস 5.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এগুলা কিন্তু আছে হচ্ছে তোমার আর্গ এককে, বুঝিয়াছো? এগুলো আছে কিন্তু আর্গ এককে। সো আর্গ থেকে এখন কিসে নিতে হবে বলেন তো? জুলে নিতে হবে। এখন তোমাদের কি মনে পড়ে 1 আর্গ মানে কত জুল? 1 আর্গ মানে কত জুল বলো? হ্যাঁ, শক্তির মান ঋণাত্মক হয়, এটা আমি পরে দেখাবো আর কি। শক্তির মান ঋণাত্মক হয় 10 টু দি পাওয়ার 7, মনে আছে তো নাকি? ওয়ান জুল মানে 10 টু দি পাওয়ার 7 কি বলেন তো? আর্গ। আচ্ছা, চকে দেখি না, রূপান্তর পারি না, কি করব? কচু গাছের সাথে গলায় দড়ি দাও। একক রূপান্তরের ক্লাস তো নিছি শোনা, দেখো না কোয়ার্টার ওয়ানের একেবারে শুরুর দিকে আছে তো। আচ্ছা, সো আমার কি লেখা ঠিক আছে না ঠিক নাই বলো? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এখন বলো যে এত আর্গে ছিল, তাহলে এটাকে কি করব আমরা? এত ইনটু 10 টু দি পাওয়ার কত হবে? মাইনাস 7, তারপরে এটা কিসে চলে আসলো? জুলে, তাই না? ইকুয়াল টু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু হচ্ছে নিউ। সো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা যেটা বের করব, আমাকে একটু বলো এই ফ্রিকোয়েন্সিটা কোন এককে আসবে? এখান থেকে ক্যালকুলেট করলে যে ফ্রিকোয়েন্সিটা বের হবে সেটা কোন এককে আসবে? মিটারে নাকি সেন্টিমিটারে বলো? এখন আর কেউ ভুল করতেছো না, তাই না? এটা আসবে হচ্ছে হার্টজ এককে। ফ্রিকোয়েন্সি বের করলা, তারপরে নিজেরা তরঙ্গ দৈর্ঘ্য বের করবা সি ইকুয়াল টু নিউ ল্যামডা দিয়ে। ওই ল্যামডার মান দেখে বলতে পারবো বিকিরণের বর্ণ কিরূপ হবে। বুঝেছো ছোট্ট বন্ধুরা? ওকে, জিগেলাম নিউ কিসে আসবে? মিটারে না সেন্টিমিটারে? একজন কয় কিলোমিটারে আসবে। এই দেখার জন্য আমি পৃথিবীতে এখনো বেঁচে আছি। কিলোমিটারে আসবে। নাইস। ওকে, হাইড্রোজেন পরমাণুর দৃশ্যমান রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? আমার খুবই পছন্দের একটা অঙ্ক। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত দৃশ্যমান রশ্মির? বলো তো এখানে কি কি তথ্য আছে? দৃশ্যমান রশ্মি মানে কোনটা, কোন সিরিজের বলো? দৃশ্যমান রশ্মি মানে কি? বামার সিরিজ না? বামার সিরিজ মানে এনএফ ইকুয়াল টু কত? 2। এখন এনআই এর মান কত তা কিন্তু আমাদের কাছে জানা নাই, বাট টার্গেটটা দিছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডার মান হইতে হবে হচ্ছে ল্যামডা মিন ইকুয়াল টু ওয়াট? সে দৃশ্যমান রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার লাগবে। ওকে, আমরা একটু সূত্রটা লিখে ফেলি। সূত্রটা লিখে ফেললাম। এখন খেয়াল করো, এই সূত্র নিয়ে একটু কাহিনী করতে হবে, একটু কাহিনী করতে হবে। কি কাহিনী ভালো করে দেখো। এই সমীকরণের মধ্যে ল্যামডার মানটা লাগবে হচ্ছে আমাদের ছোট। সো যার মান ছোট লাগবে তাকে তুমি গোল দিয়ে নিচের দিকে একটা অ্যারো দাও। নিচের দিকে অ্যারো দেওয়ার মানে মানটা ছোট লাগবে। আর কোনো কিছুকে আমরা যদি উপরের দিকে অ্যারো দেই তার মানে ওটার মানটা বড় লাগবে। তাহলে লেফট সাইড যদি ছোট লাগে, এই ল্যামডার মানটা যদি ছোট লাগে আমাদের, তাহলে একটু আমাকে বলো এই যে 1/ল্যামডাটা আছে, এই যে পুরো 1/ল্যামডাটা আছে, এটার মানটা কি লাগবে বলো তো? ল্যামডা যখন ছোট হয় তখন 1/ল্যামডাটা কি হয়? বড় হয়। গুড। 1/ল্যামডাটা তখন হয় হচ্ছে বড়। এখন এই সমীকরণের লেফট সাইড কি ল্যামডা নাকি 1/ল্যামডা বলো তো? সমীকরণের লেফট সাইডটা কি ল্যামডা নাকি 1/ল্যামডা, কোনটা? 1/ল্যামডা। তাহলে যেটা করতে হবে আমাদের, সমীকরণের লেফট সাইডটা বানাইতে হবে বড়, তাহলে রাইট সাইডটাও কি হবে? বড় হবে। এটা তো সমীকরণ, লেফট সাইড যদি বড় হয় তাহলে রাইট সাইডও কি হবে? বড় হবে। সো রাইট সাইড বড় করতে গেলে এখন থেকে কি আমরা আর এইচ এর মানটা বড় বড় করে বসাবো নাকি? ইচ্ছা মতো বড় বড় করে বসাবো, ঠিক তো? ওইটা তো কিছু করার নাই, ওটা তো কনস্ট্যান্ট একটা ভ্যালু, রাইট? ওইটা নিয়ে তোমার কোনো স্বাধীনতা নাই। কিন্তু এনএফ নিয়েও কিছু করার নাই, কারণ এনএফ এর মান তোমাকে বলেই দিছে 2 বসাইতে হবে। তাহলে তোমার সমস্ত স্বাধীনতা কাজ করতেছে এইটুকু জায়গার উপরে। এই বাক্সটাকে বলো তো কি করলে, এই বাক্সটুকুর মান কি করলে আলটিমেটলি রাইট সাইডটা আমার অনেক বড় হয়ে থাকবে। রাইট সাইড বড় হওয়ার মানে লেফট সাইড বড় হয়ে থাকবে, লেফট সাইড বড় হয়ে থাকার মানে ল্যামডাটা কিন্তু ছোট হয়ে যাবে। এখন বলো
এই বাক্সটার মান আমাদের কি করা লাগবে বলো, বড় নাকি ছোট? এই বাক্সটার মান আমাদের করা লাগবে হচ্ছে ছোট। তার কারণটা হচ্ছে কি, এই বাক্সটার সামনে দেখো একটা মাইনাস চিহ্ন আছে। এই মাইনাস চিহ্ন থাকার মানে হচ্ছে এই মান থেকে এ না বিয়োগ করে ফেলে, এ বাদ দিয়ে দেয়, কমায় ফেলে। যে কমায় ফেলে তাকেই যদি ছোট করে দেই তাহলে বেশি একটা বিয়োগ হবে না। বেশি একটা বিয়োগ না হলে কিন্তু পুরো জিনিসটা আমার বড় হয়ে থাকবে। আমার কথা কি বুঝিয়াছো? এই মানটাকে আমরা করব ছোট। এই মানটাকে যদি ছোট রাখতে হয় তাহলে বলো তো এবার, এই এনআই এর মানটা কি রাখা লাগবে, বড় না ছোট? বিগ, বিশাল বিগ। এনআই কে বড় রাখতে হবে। এখন বলো এনআই এর মান সর্বোচ্চ কত বড় হইতে পারে? এনআই মানে ইলেকট্রন যেখান থেকে আসে কত বড় জায়গা থেকে আসতে পারে, বলো তো কত জায়গা থেকে আসতে পারে? এটা আসতে পারে ইনফিনিটি থেকে। সো এখন এনআই এর মান তোমার বসাইতে হবে হচ্ছে ইনফিনিটি। এটা যদি বসাও তখন কি হয় দেখো, এনআই এর মানটা যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে আমি একটু এখানে লিখি। আমার থাকবে বাম পাশে 1/λ ইকুয়াল টু রিডবার কনস্ট্যান্ট হচ্ছে 109678, এইখানে থাকবে 1/nf² মানে 1/4 মাইনাস 1/ni²। ni এর মান তো ইনফিনিটি, তাহলে 1/∞ মানে কত বলো তো? ইনফিনিটি মানে কত? 1/∞ মানে তো 0। এই যে দেখেন এইটুকু পার্ট হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এই যে 1/∞, এইটুকু পার্ট কিন্তু 0 হয়ে যাচ্ছে। এইটুকু 0 হয়ে যাওয়ার মানে হচ্ছে বিয়োগ হচ্ছে কত? 0, মানে কিছুই বিয়োগ হচ্ছে না। কিছু বিয়োগ না হওয়ার মানে হচ্ছে এই মানটা অনেক বড় হয়ে থাকতেছে। আর এই মানটা বড় হয়ে থাকার মানে লেফট সাইড বড় হয়ে থাকা, লেফট সাইড বড় হয়ে থাকার মানে ল্যামডাটা ছোট হয়ে যাওয়া। বুঝিয়াছো? ওকে, সো আমরা এর পরে কি লিখবো? এর পরে লিখবো হচ্ছে তাহলে 1/λ ইকুয়াল টু 109678 ইন্টু 1/4, তাহলে ল্যামডা ইকুয়াল টু যা আসে হিসাব করে দেখবা। বুঝছো নাকি? সো অ্যামেজিং কনসেপচুয়াল অঙ্ক, যে কি বলো এটাকে, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। ওকে, এবার এই অঙ্কটা তোমরা করো। হাইড্রোজেন পরমাণু দৃশ্যমান রশ্মির সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। একটু আগে করছিলাম সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, এখন করব সর্বোচ্চ। সো দৃশ্যমান বর্ণালী বলার মানে কি, এনএফ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 2, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। এনআই কত জানি না, আর ল্যামডা লাগবে হচ্ছে ম্যাক্স। ল্যামডা ম্যাক্সটা কত, আর এন আই এর মান এখনো বুঝতে পারতেছি না। তাহলে একটা কাজ করা যাক, আমাদের এটাকে ফর্মুলাটাকে নিয়ে আসি। ফর্মুলাটাকে নিয়ে এসে এবার ভাবো যে তোমার এই যে ল্যামডাটা লাগবে এবার বড়, তাহলে 1/λ এই পুরো জিনিসটার মান কি লাগবে, ছোট। ল্যামডা যদি বড় হইতে হয় তাহলে 1/λ মান লাগবে ছোট। লেফট সাইড যদি ছোট লাগে তাহলে রাইট সাইডও লাগবে ছোট। ছোট লাগতে গেলে এখানে কিছু করার নাই, এখানেও কিছু করার নাই। সমস্ত স্বাধীনতা এই জায়গাটাতে। এই বাক্সটার মান কি লাগবে জানো, এইটার মান বানাইতে হবে বড়। এইটার মান যদি বড় করতে হয় তাহলে এনআই এর মান রাখতে হবে কি, ছোট করে। এখন এনআই মানে কি, এনএফ এ হচ্ছে ইলেকট্রন আসে আর এনআই থেকে আসে। এনআই তো সবসময় উপরে থাকে, তো কত উপরে হয়, 2 নাম্বার শক্তি স্তরে আসবে, তাহলে 3 থেকে আসতে পারে, 4 থেকে, 5 থেকে, 6 থেকে, এই সব জায়গা থেকে আসতে পারে। তাহলে এখন এনআই এর মান সবচেয়ে ছোট যেটা না করলে নয় সেটা বসানো লাগবে। তাহলে এনআই বসানো লাগবে হচ্ছে 3, এনআই বসানো লাগবে হচ্ছে 3। তাহলে এনআই এর মানটা ছোট করে রাখলাম। বুঝিয়াছো? এই তো সবাই ধরতে পারছো, গুড। তাহলে এবার মান বসাও 1/λ ইকুয়াল টু রিডবার কনস্ট্যান্ট 109678 ইন্টু 1/nf² মানে কত, 1/4 মাইনাস 1/ni মানে হচ্ছে 1/9। এই তো, এটা করলে এখান থেকে যে ল্যামডা আসবে দ্যাট উড বি দা ল্যামডা ম্যাক্স। বুঝেছো? মজার অঙ্ক আর কি, খুবই মজার অঙ্ক। আবিদ বলতেছো কি, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকস লাইক এ ওয়াও। কোন গরুর একটা গান বেরোইছে। এই তোরা এটা করবি, এটা তোদের বাড়ির কাজ দিলাম, যা হোমওয়ার্ক। আচ্ছা আমি করে দিই, এটা এটা একটু বেশি জটিল। হাইড্রোজেন পরমাণুর অতি বেগুনি রশ্মির সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? অতি বেগুনি রশ্মির সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা। এখন দেখো অতি বেগুনি রশ্মি হইতে গেলে এনএফ এর মান কত হয়? এনএফ এর মান কত? ও 1 ধরে ফেলছো। তাহলে তো তোমরা পারবা, এটা তোমাদের বাড়ির কাজ, যাও নিজেরা করবা। অতি বেগুনি রশ্মির সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত, মানে কিন্তু এখন সমীকরণটা কি লেখা লাগবে জানো, এবার ইকুয়াল টু 1/λ, সরি, এবার ইকুয়াল টু লেখা লাগবে রিডবার কনস্ট্যান্ট ইন্টু 1/nf² মাইনাস 1/ni²। পারবা তো নাকি? একটু একটু চেঞ্জ। এবারের মান বাইর করতে বলছে, এবার বলো বা নিউ বার বলো, একই কথা আর কি, নিউ বার, এটা বাইর করতে বলছে।
সো এনএফ এর মান 1 হইতে গেলে তোমার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা বের করতে হবে। এনআই কত আমরা এখনো জানি না। নিউ বারের মানটা হচ্ছে আমাদের কি লাগবে, নিউ বার ম্যাক্স, এটা কত। সো এখন দেখো নিউ বার যদি আমাদের বড় লাগে, তাহলে রাইট সাইডও বড় করতে হবে। রাইট সাইড বড় করতে গেলে এখানে কিছু করার নাই, এখানে কিছু করার নাই, এইটাকে করতে হবে ছোট, কারণ এর সামনে একটা বিয়োগ চিহ্ন আছে, কমায় ফেলে। এটাকে ছোট করতে গেলে এনআই করতে হবে আবার কি, ইনফিনিটি, সবচেয়ে বড়। বুঝিয়াছো? এই তো করে ফেলো নিজেরা। তাহলে এনআই এর মান বসাইতে হবে হচ্ছে ইনফিনিটি। সো অনেকে আছে এইসব জায়গায় মুখস্থ করে, সর্বনিম্ন বললে ওই এনআই ইনফিনিটি বসায়, আর সর্বোচ্চ বললে হচ্ছে তোমার ওই এক ঘর উপরে বসায়। মুখস্থ করে না, মুখস্থ করলে বিপদে পড়ে যাবা। কারণ ওই যে ব্যাপারটা মুখস্থ করছে যে সর্বনিম্ন বললে হচ্ছে এনআই ইনফিনিটি বসাইতে হয়। হ্যাঁ, সো এই জিনিসটা শুধু তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কাজ করে। যদি অন্য কিছু দিয়ে দেয়, তরঙ্গ সংখ্যা কত, কম্পাঙ্ক কত, তাহলে কিন্তু আর কাজ করবে না। বুঝছো তো নাকি? আচ্ছা, সিয়াম বলছে আর পারি না, ছেড়ে দেন আমায়। তোকে কেউ ধরে রাখছে এখানে? আমার মনে হয় চেয়ারে বসার আগে আন্টি চেয়ারে হচ্ছে সুপার গ্লু পাতায় দিছিল, সো উঠে যেতে পারতেছে না। বুঝছো? এই কারণে বলতেছে ছেড়ে দে আমায়, তোকে কেউ ধরে রাখছে এখানে, গাদা কোথাকার। আর এই কথাগুলো যারা বলে না, এরা করে কি জানো, এরা এই কথাগুলো বলে বাকিদের মধ্যে টেন্ডেন্সি উঠায় যেন ওরাও চলে যেতে চায়। তখন যেটা হবে, ওরা নিজেরা মজা করে ক্লাস করবে, পেয়েছি এবার অনেক কিছু শিখে নেব, আম্মু মুড়ি চানাচুর নিয়ে আসো, হেব্বি মজা হবে, আরেকটু সুপার গ্লু দাও এখানে, হ্যাঁ মজা হচ্ছে তো, দাও না আরেকটু দাও। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর অতিবেগুনী রশ্মির সর্বনিম্ন কম্পাঙ্ক কত? এটাও হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবা, দেখি। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর অবলোহিত রশ্মির সর্বোচ্চ সর্বনিম্ন শক্তি কত? এটা যারা পারবা এটা চকলেট ম্যাথ। এটা আমার বানানো একটা অঙ্ক, দেখি কে কে পারে। একদম এটা হচ্ছে ফেলুদা স্পেশাল। হুম, এই জন্য তো তোরে চকলেট দিব না, তুই পারিস না। এটা ফেলুদা স্পেশাল, ঠিক আছে? এটা এই অঙ্কে গ্যাঞ্জাম আছে, বহুত গ্যাঞ্জাম আছে, এটা অনেক জটিল। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু ষষ্ঠ বোর কক্ষপথ থেকে দ্বিতীয় বোর কক্ষপথে এলে কতটি বর্ণালী রেখা পাওয়া সম্ভব? এটার একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা বই রিসার্চ করে বাইর করবা। আমি একটু হিন্ট দিয়ে দিই, বইতে আছে যে কতগুলো বর্ণালী রেখা পাওয়া যায়। NF-1 Ni+1 এরকম একটা সূত্র আছে, আমি বললাম না। সেই সূত্রটা নিজেরা বই থেকে খুঁজে তারপরে অঙ্ক করে তারপরে দেখাবো। আমি নিজে পার্সোনালি এই বাড়ির কাজটা চেক করব সবার কাছে। এইটা প্রমাণ করবে যে তুমি আসলে শুধুমাত্র ক্লাস করো নাকি আমাদের অ্যানিমেটেড লেসনগুলোও দেখো এবং সেই সাথে বইও পড়ো। এটা মাস্ট, দ্যাটস এ মাস্ট, এটা তোমাদের করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত? এটাও আমার বানানো অঙ্ক, এটা একটা ফেলুদা স্পেশাল চকলেট ম্যাথ। চকলেট না, এটা পুরো চটপটি ম্যাথ, ফুচকা ম্যাথ, বুঝছো? মানে এইটা পারার মানে তুমি একটা অস্থির জিনিয়াস, অস্থির জিনিয়াস, ঠিক আছে? অবশ্যই এটার চেয়ে আগেরটা কঠিন ছিল, ওই যে আগের যে ফেলুদা স্পেশালটা ছিল। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা, আবার দেখা হবে। আজকের ক্লাস থেকে অনেক ম্যাথ আসবে, ভালো করে করো।